আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা চমৎকার বায়োলজি ক্লাসে। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা একাডেমিক বায়োলজি ক্লাসের যে চ্যাপ্টারটা পড়ছিলাম প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস, ইফ আই এম নট রং। সো সেকেন্ড ক্লাসে আমরা এসে এখন হচ্ছে চ্যাপ্টারটা বাকিটা কন্টিনিউ করার চেষ্টা করব। সো যতটুকু আমরা আগাতে পারি দেখা যাক। ওকে, সো শুরু করি। সো আমরা যে জায়গা থেকে আমরা গত চ্যাপ্টারটা শেষ করেছিলাম বা তারপর থেকে হচ্ছে যে আমরা এখন আলোচনা করব হচ্ছে নামকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে, ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অল একটু হাইলাইট করি আমরা কোনটা সবার আগে পড়বো। আমরা নামকরণ নিয়ে পড়বো। শ্রেণীবিন্যাস নিয়ে আমাদের যদিও কিছু পরিমাণ আইডিয়া হয়েছে গত ক্লাসে, এখন আমাদের শ্রেণীবিন্যাস নিয়ে আরও ভালো ধারণা হবে। সো আগে আমরা একটু নামকরণ নিয়ে পড়ে আসি। মনে রাখবা বৈজ্ঞানিক যে নামকরণ সেটা হচ্ছে দুই ধরনের হয় মূলত। একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, আরেকটা হচ্ছে ত্রিপদ নামকরণ। তার মানে আমরা বুঝতে পারতেছি ব্রড হেডিংয়ে আমরা বলতে পারি যে আমাদের স্বীকৃতিকে দেয় ICZN। এটার পূর্ণরূপটা পড়ে রাখবা সবাই, আমি যদি ভুল না করি, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নমেনক্লেচার, ঠিক আছে? সো কোড নাকি কমিশন এটা একটু দেখে নিবা, হ্যাঁ, ভালো করে বই থেকে দেখে নিবা। এটা কমনলি মিস্টেকস হয়, ইভেন এই মিস্টেক থেকে আমিও বাদ যাই না, ঠিক আছে? সো একটু দেখে নিবা এটা ইন্টারন্যাশনাল কোড নাকি ইন্টারন্যাশনাল কমিশন। সো ইন্টারন্যাশনাল কোড অন অথবা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার, ক্লিয়ার? তো এইটা স্বীকৃতি দেয় হচ্ছে নামকরণ পদ্ধতিকে, বৈজ্ঞানিক নামকরণ। সেটা দুই রকম হওয়া সম্ভব। একটা হচ্ছে আমার দ্বিপদ নামকরণ, দেখতেই পাচ্ছ, কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা ওয়েট করতে পারলাম না। একটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ এবং আরেকটা হচ্ছে আমাদের ত্রিপদ নামকরণ। ওকে, এখন দুটা নামকরণের মধ্যে বেসিক ডিফারেন্স কোন জায়গায় বুঝতে পারতো? একটা হবে দুইটা পদ, আরেকটা হবে তিনটা পদ। তো মাথায় রাখবা বেসিক ডিফারেন্সটা একটা জায়গায়, যে এর নামকরণ হবে গণ প্লাস প্রজাতি, এই দুইটা পদ বা এই দুইটা শব্দের মাধ্যমে। পদ মানে তো বুঝো, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক একটা পদ বলে। সো এভরি ওয়ার্ড ইজ এ পদ, মানে পার্টস অফ স্পিচ। সো বেসিক্যালি বুঝতে হবে আমার এখানে দুইটা পদ আমরা ইউজ করবো। ফার্স্ট পদ হবে আমাদের গণনাম এবং সেকেন্ড পদ হবে আমাদের প্রজাতির নাম। তো যেই প্রাণীটাকে আমি মেনশন করতে যাচ্ছি, বৈজ্ঞানিক নামে ডাকতে যাচ্ছি, তার আমি প্রথমে গণনাম নিব, পরবর্তীতে তার প্রজাতির নাম নিব। তাহলে এই দুইটা পদের মাধ্যমে আমি যদি প্রকাশ করি সেটা হবে দ্বিপদ নামকরণ। কিন্তু যদি আমি এই দুইটার সাথে প্রাণীটাকে আরও বেশি স্পেসিফিক করার জন্য যদি আমরা উপপ্রজাতি এটাও অ্যাড করে দিতে পারি তার নামে, তাহলে আমরা প্রাণীটাকে আরও মোর স্পেসিফিকভাবে চিনতে পারবো। অর্থাৎ এটা কোন সাব স্পেসিস বা উপপ্রজাতির আরও স্পেসিফিক হয়ে যায় ব্যাপারটা। তাহলে আমরা যেটা ধরতে পারলাম সেটা হচ্ছে কোন একটা প্রাণীকে আমরা গণ এবং প্রজাতির মাধ্যমে প্রকাশ করার যে বৈজ্ঞানিক নাম পদ্ধতি ICZN দ্বারা স্বীকৃত, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। এবং ত্রিপদ নামকরণ কোনটা হবে? ICZN দ্বারা স্বীকৃত গণ, প্রজাতি এবং উপপ্রজাতির মাধ্যমে কোনো একটি প্রাণীর নামকরণ পদ্ধতিকে ত্রিপদ নামকরণ বলবো। এবং সংজ্ঞা যদি লিখতে হয় তোমার অবশ্যই একটা কথা বলে দিতে হবে, ICZN দ্বারা স্বীকৃত। এই কথাটা যাতে সংজ্ঞার কোথাও না কোথাও থাকে, তাহলে টিচার ইমপ্রেসড হবে যে কারণ তুমি জানো যে টিচার বুঝতে পারবে যে এই নামগুলো তুমি ঠাস করে দিয়ে দিলে হবে না, এই নামগুলো অবশ্যই ICZN স্বীকৃতি দিতে হবে। আদারওয়াইজ এটা কখনো অ্যাপ্রুভড কোনো সায়েন্টিফিক নেম হবে না, ক্লিয়ার? তাহলে বেসিক কথা আমরা বুঝছি। তো আমরা একটু ইংলিশটাও লিখে দিই, অনেকে যারা ইংলিশ মিডিয়ামের, এমনি এছাড়াও লাগবে ইংলিশ ভার্সনের ছাড়াও। জেনাস প্লাস স্পেসিসের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, আর এখানে হচ্ছে জেনাস, স্পেসিস এবং সাব স্পেসিস, ক্লিয়ার তো বিষয়টা? এখন এখানে কিছু ইতিহাস বলছে, আমরা যেই কথাটা সবার আগে জানতে হবে, এই দ্বিপদ নামকরণ কে দিয়ে আনছে আর এই ত্রিপদ নামকরণ কনসেপ্টটা কে আনছে? দ্বিপদ নামকরণ আছে আমাদের বহুল পরিচিত, আমাদের একজন পরিচিত বিজ্ঞানী, যে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যারও জনক, ক্যারোলাস লিনিয়াস। সো দিস ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি হচ্ছে সিস্টেমা নেচারার গ্রন্থের 10ম সংস্করণে 10th এডিশনে উনি হচ্ছে নামকরণের নীতিমালা প্রণয়ন করছে, এবং লিনিয়াস একই সাথে শ্রেণীবিন্যাসের জনক।
তাহলে ক্যারোলাস লিনিয়াসের কয়েকটা 3টা ইম্পর্ট্যান্ট জীবন কাহিনী তোমরা মাথায় রাখবা। এক, উনি শ্রেণীবিন্যাসের জনক অথবা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক, ফাদার অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস বিদ্যা, লিখে রাখো, ফাদার অফ ট্যাক্সোনমি। ঠিক আছে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে উনি সিস্টেমা ন্যাচারা গ্রন্থের রাইটার। তিন, এই গ্রন্থের 10ম সংস্করণে উনি দ্বিপদ নামকরণের নীতিমালা প্রণয়ন করছে। সো দ্বিপদ নামকরণের সাথে ক্যারোলাস লিনিয়াসের সম্পর্কটা সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে যারা আরেকটু ভালো করে ইতিহাস পড়ে তারা জানে যে সর্বপ্রথম আসলে দ্বিপদ নামকরণ উদ্ভাবন কখনোই সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস করে নাই। তুমি যদি সুপারফিশিয়ালি পড়ো তখন তোমার মনে হবে যে দ্বিপদ নামকরণে সব কিছু মনে হয় ক্যারোলাস লিনিয়াস বলছে, বাট না, দ্বিপদ নামকরণ পদ্ধতিতে ফার্স্ট অফ অল যে কথা বলছে তার নাম ছিল গ্যাসপার্ট নামের একজন। সো এই জন্য আমি নীল কালার দিয়ে লিখলাম, কারণ এটা লেস ইম্পর্টেন্ট। গ্যাসপার্টের নামটা এটা কখনো, এটা পরীক্ষায় তোমাকে খুব কমই চাওয়া হবে যে প্রথমে দ্বিপদ নামকরণ পদ্ধতি কে উদ্ভাবন করছে, এটা তোমার কাছ থেকে পরীক্ষা সবচেয়ে কম চাওয়া হবে। কিন্তু দ্বিপদ নামকরণের সাথে যার রিলেশনটা সবচেয়ে বেশি হবে সেটা হবে ক্যারোলাস লিনিয়াস। তাই যারা মনে রাখতে পারবা না, হয়তো পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো, গোলায় ফেলছো, তোমরা চোখ বন্ধ করে দ্বিপদ নামকরণ আসলে ক্যারোলাস লিনিয়াস দাগাই দিবা। ঠিক আছে, আচ্ছা। কিন্তু পরবর্তীতে লিনিয়াসের প্রথাই যেটা সে স্বীকৃতি লাভ করে, কারণ উনি যেভাবে দ্বিপদ নামকরণ করছে এখন আমরা সেভাবে করি না। আমরা আসলে ক্যারোলাস লিনিয়াস যেই মেথডটা দেখা গেছে আমরা অনেকটা সেই মেথডে করি। হ্যাঁ, আরও কিছু ইম্প্রুভমেন্ট আছে, বাট সেই মেথডটাই আমরা ফলো করি। সো এই জন্য দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। এখন আসো ত্রিপদ নামকরণকে ইনভেন্ট করছে, সে হচ্ছে পাখি বিজ্ঞানী। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সে পাখি বিজ্ঞানী, নাম হচ্ছে স্লেজেল। নাম কি? স্লেজেল। নাম কি? স্লেজেল। নাম হচ্ছে স্লেজেল। ঠিক আছে, পাখি বিজ্ঞানী স্লেজেল ত্রিপদ নামকরণ আবিষ্কার করছে, শেষ, এতটুকুই। তো এখন আমরা একটা কথা বলি, এখানে আমাদের লেখা নাই ঠিকই, কিন্তু অবশ্যই বই থেকে ভালোভাবে পড়ে নিবা। বই থেকে ভালো পড়ে নিবেন, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। ওটা তোমরা 9-10-এ পড়ে আসছো, এটা এখনও তোমাদের বইয়ে আছে। একটু কষ্ট করে বই ঘেটে পড়ে নিবে। তাও আমি একটু ইম্পর্টেন্টগুলো বলে দিব যেগুলো তোমরা ছোটোবেলায় পড়ছো। সো একটু কষ্ট করে ফ্রম বুক, বই থেকে একটু পড়ে নিবা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা সৃজনশীলও চাওয়া হয় না তেমন একটা, কিন্তু পড়ে রাখলে আমি মনে করি সেফ জোন। সো একটু পড়ে রাখবা। তাও আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলি। আমরা জানি এগুলো কি ওয়ার্ড হবে, লেটিন ওয়ার্ড অথবা লেটিন জাত হবে। সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড। সেকেন্ডলি এখানে কি হবে, প্রথম পদ হবে গণ এবং সেকেন্ড পদ হবে প্রজাতি। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমরা ইংরেজিতে যে জিনিসটা করি সম্ভবত এটা তার উল্টা, অর্থাৎ প্রথমে আমরা লিখি হচ্ছে অ্যাডজেক্টিভ, পরে হচ্ছে নাউন লিখি, কিন্তু এখানে ঘটনাটা হয়ে গেছে উল্টা। নাউন হয়ে গেছে তোমার জেনাস এবং এটা হয়ে গেছে তোমার অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? সো এটা হবে তোমার বিশেষ্য, আমি যদি ভুল না করি, ঠিক আছে, আর এটা হবে তোমার বিশেষণ। এটা একটু চেক করো, চেক ফ্রম বুক, একটু বই থেকে চেক করো। ভাইয়ার কাছে সাথে বই নাই, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আপাতত, কিন্তু আমি এতটুকু শিওর যে ইংরেজিতে যেটা ঘটে সেটার এটা উল্টা ছিল, আমার যতটুকু মনে পড়ে। সো এই জন্য এটা একটু দেখে নিবা, এই নিয়মটা অনেকের মাথায় গুলাই ফেলে। সো এটা একটু দেখবা। এটা যেহেতু লেস ইম্পর্ট্যান্ট, আমি নিজেও খুব একটা মাথায় রাখি না, বাট রাখতে পারো। তারপরে আসো যে তোমার চেক ওকে, তারপরে আমরা কি বলতে পারি যে এই গণনামটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, ক্যাপিটাল লেটার। এই গণনামটা শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে, বাট প্রজাতির নাম এটা স্মল লেটার দিয়ে শুরু হবে। ক্লিয়ার? ধরো হোমো সাপিয়েন্স, সো হোমো এইচ হবে বড়, হোমো এবং সাপিয়েন্স। এবং খেয়াল করলে দেখবা আমি আন্ডারলাইন করছি, তুমি যদি হাতে লেখো তাহলে তোমাকে আন্ডারলাইন করতে হবে, হাতে লিখলে আন্ডারলাইন করতে হবে। তারপরে যদি তুমি টাইপে লেখো অর্থাৎ কম্পিউটার টাইপ, তাহলে তোমাকে ইটালিক করতে হবে। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো বেসিক কথাবার্তা।
তো এই হচ্ছে মোটামুটি দ্বিপদ নামকরণের মূল মূল নীতিগুলা, যেগুলো তোমরা মোটামুটি জানো আশা করি আগে থেকেই, যে দ্বিপদ নামকরণ লেটিন অথবা লেটিন উদ্ভূত কোনো শব্দ হবে, তারপরে হচ্ছে প্রথম পদ হবে গণ এবং দ্বিতীয় পদ হবে প্রজাতি। গণ নামটি হবে বিশেষ্য, প্রজাতি নামটি হবে বিশেষণ। একটু চেক করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গণ নামের প্রথম অংশ বা প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের অক্ষর হবে, আর এটা অবশ্যই ছোট হাতের অক্ষর হবে, মানে এটার শুরুটাও দেখতেই পাচ্ছ এস সাপিয়েন্স, অর্থাৎ প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হাতের, বড় হাতের না। তারপরে আন্ডারলাইন করতে হবে এবং সেটা হবে সেপারেট সেপারেট আন্ডারলাইন, যেটা বইয়ে স্পেশালি বলে নাই, কিন্তু মাথায় রাখবা আন্ডারলাইনটা হবে সেপারেট আন্ডারলাইন, অর্থাৎ গণ নামের নিচে আন্ডারলাইন করতে হবে, হ্যাঁ, তারপর প্রজাতি নামের নিচে একসাথে করা যাবে না, এটা না, এটা অ্যালাউড না, ঠিক আছে? টাইপ করার ক্ষেত্রে ইটালিক করে লিখবো। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি দ্বিপদ নামকরণের নিয়ম। আচ্ছা, এরপরে আসো শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করি। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টা। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? 7টা। আর যদি বলা হয় শ্রেণীবিন্যাসের একক কয়টা, সেটাও 7টা, কারণ শ্রেণীবিন্যাসের একক বলতে শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপগুলোকে শ্রেণীবিন্যাসের একক বলে। সো মাথায় রাখতে হবে শ্রেণীবিন্যাসের এককও 7টা। আবার যদি বলে ট্যাক্সন কয়টা, সেম উত্তর, ট্যাক্সন হবে 7টা, কারণ শ্রেণীবিন্যাসের যে আবশ্যিক ধাপ, এ প্রত্যেকটা ধাপকে এক একটা ট্যাক্সন বলে। দেখো, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকে ট্যাক্সন বলে, মাথায় যেন থাকে। তাহলে তোমার কাছে এমসিকিউ যেটাই চাক না কেন, হ্যাঁ, যদিও ট্যাক্সনের ব্যাপারে একটা ঘটনা হচ্ছে কি, ট্যাক্সন আসলে 7টা, এটা যেমন কারেক্ট অ্যান্সার আবার আরেক যে কারেক্ট অ্যান্সার না, কারণ সত্যিকার অর্থে তো আবশ্যিক ধাপগুলো ছাড়া আরও ধাপ থাকতে পারে, আছে না? আছে। সো সেগুলোও কিন্তু ট্যাক্সনের আন্ডারে, প্রত্যেকটা ধাপকে ট্যাক্সন বলি। বাট তোমার ইন দ্যাট কেস যদি কোনো কারণে জিজ্ঞেস করে ট্যাক্সন কয়টি, এভাবে স্পেসিফিকভাবে প্রশ্ন করলে তোমার আসলে কিছু করার থাকে না, তখন তোমাকে 7টা দাগাতে হবে, কারণ আবশ্যিক ধাপগুলোকে ধরে নিতে হবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আবশ্যিক ধাপগুলোকে ধরে নিবা, কিন্তু ট্যাক্সনের সংজ্ঞা বলার সময় বলবা শ্রেণীবিন্যাসে প্রতিটি ধাপকে, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকে ট্যাক্সন বলে। ক্লিয়ার? তারপর এককও সেম কথা, এককের ক্ষেত্রে বলবা শ্রেণীবিন্যাসের প্রতিটি আবশ্যিক ধাপকে এক একটি একক বলে। তাহলে এককের ক্ষেত্রে এটা ফিক্স, আবশ্যিক ধাপগুলোকেই একক বলে। ক্লিয়ার? আসো, কেমনে মনে রাখবো? মনে রাখা খুবই সহজ। মনে রাখবা কে পি সি, কি বললাম? কেপিসি অফ, কেপিসি অফ জিএস। সো এভাবে করে আলাদা করে পড়বা, কেপিসি অফ জিএস, কেপিসি অফ জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তুমি এটা পারবা আমি আশা করি। এখন আসো, বাংলাগুলো আমাদের শেখা লাগবে। কিংডমের বাংলা হচ্ছে রাজ্য অথবা জগৎ। ফাইলামের বাংলা হচ্ছে পর্ব, কিন্তু ফাইলামের আরেকটা নাম হওয়া সম্ভব, সেটা হচ্ছে ডিভিশন। আগে ফাইলামকে ডিভিশন না ডাকা হয়তো বেশি, সো ফাইলামও যা, ডিভিশনও সেম। ডিভিশনের বাংলা হবে বিভাগ। তাহলে বুঝবা পর্ব, বিভাগ, ফাইলাম, ডিভিশন যাই বলুক না কেন, এরা একই একক, একই ট্যাক্সন, বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। এরা নট ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্সন। কিংডম আর ফাইলাম এটা দুইটা ডিফারেন্ট ট্যাক্সন, বাট ফাইলাম, ডিভিশন, পর্ব, বিভাগ যাই বলুক না কেন, ইটস অল দ্য সেম। ক্লিয়ার? ক্লাস বাংলা হবে শ্রেণী, অর্ডার হবে বর্গ, ফ্যামিলি হবে গোত্র, জেনাস হবে গণ, স্পেসিস হবে প্রজাতি। এইগুলো যাতে আমি মনে করি তোমাদের মনে থাকে, ঠিক আছে? তো সবচেয়ে ক্ষুদ্রতম ট্যাক্সন কে হবে? ক্ষুদ্রতম ট্যাক্সন হবে প্রজাতি। সো একটা জিনিস তোমাকে আমি খেয়াল করাই, যে কেন আমি বলছি আসলে ট্যাক্সনও 7টা। এখানে মতবিরোধ থাকলেও আমি যেটা বিশ্বাস করি ট্যাক্সন 7টাই বলা উচিত। কেন? কারণ খেয়াল করে দেখো, যেহেতু বলছে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে স্পেসিস, বা ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম ট্যাক্সন হচ্ছে স্পেসিস, কিন্তু আমি যদি উপধাপগুলোও ধরতাম, অর্থাৎ আবশ্যিক ধাপের পাশাপাশি যে উপধাপ, অধিধাপ আছে, এগুলো ধরলে স্পেসিসের নিচে সাব স্পেসিস আছে, উপপ্রজাতি। একটু আগে আমরা ত্রিপদ নাম করে দেখে আসলাম, তার মানে সেই হিসাব করলে কিন্তু ক্ষুদ্রতম ট্যাক্সন হতো কি? উপপ্রজাতি। তার মানে এটাই প্রমাণ করে যে তুমি আবশ্যিক ধাপ বলো,
শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ বলো, শ্রেণীবিন্যাসের একক বলো, শ্রেণীবিন্যাসের ট্যাক্সন বলো, সবই সেম এবং সবের উত্তর হবে 7। ক্লিয়ার? তাহলে সবচেয়ে নিচে লোয়েস্ট ট্যাক্সন কে হবে? প্রজাতি, দেখতেই পাচ্ছ। তাহলে সাব স্পিসিস হবে না। তাহলে এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করো এবং মাথায় রাখতে হবে এইটা হবে সবচেয়ে লোয়েস্ট একক, ঠিক আছে? এটা সবচেয়ে লোয়েস্ট, কিন্তু এটাই সবচেয়ে ভিত্তি একক। এটা যেমন লোয়েস্ট তেমনই এটা হচ্ছে ভিত্তি একক। দেখো শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি একক হচ্ছে প্রজাতি। এটা এই চ্যাপ্টারেও আছে, আরেকটা চ্যাপ্টারেও লেখা আছে সেম জিনিস। সো এটা যেমন লোয়েস্ট, পাশাপাশি এইটা যেমন লোয়েস্ট, পাশাপাশি এইটা আবার কি, এইটা হচ্ছে মূল ভিত্তি একক। আরেকটাভাবে মনে রাখা যায় এটা যে ভিত্তি একক, কখনো যে কিংডম ভিত্তি একক না। দেখো ভিত্তি জিনিসটা কি? ভিত্তি জিনিসটা হচ্ছে যেটা নিচে থাকে। কারণ ফাউন্ডেশন বলি, বেইস বলি, বেইস মানে কি? নিচে। ভিত্তি মানে বেইস, বেইস মানে নিচে। কোনো কিছুর ভিত্তি নিচে থাকে, উপরে থাকে না, কারণ ওইটার উপর দাঁড়ায় পুরো স্ট্রাকচারটা। ঠিক তেমন তুমি চিন্তা করবা স্পেসিসটা সবার নিচে, এটার উপর পুরো স্ট্রাকচারটা দাঁড়ায় আছে। সো এই জিনিসটা যদি তুমি থিঙ্ক করতে পারো, এভাবে না দেখাই, ধরো জাস্ট সে টু সে দেখাইলাম, আর এই ভিত্তির এটার উপর পুরাটা জিনিস দাঁড়ায় আছে। সো এটা হবে মূল ভিত্তি একক। সো এইভাবে তুমি এমসিকিউটা কখনো ভুল করবে না। আমি আগেই বলছি মোট পর্ব 33টা, যার মধ্যে হচ্ছে 9টা প্রধান পর্ব এবং বাকিগুলো গৌণ পর্ব। আবার 9টার মধ্যে 8টা হচ্ছে নন কর্ডাটা এবং একটা হচ্ছে কর্ডাটা। প্রকৃতিতে নন কাটার সংখ্যা বেশি, 95 থেকে 97%। একটা পার্সেন্টেজ পড়ানোর কথা বলছিলাম, দেখো এই যে পারছি 95 থেকে 97। আমরা একটু আগের স্লাইডটা দেখি আগে পাই কি না। 95 থেকে 97, যেটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, 95 থেকে 97%। আচ্ছা একটু ভুল করছি না? তাহলে এইটা হবে কি ভাইয়া? এইটা হবে 95 থেকে 97% নন কর্ডাটা। তো বাকি 3 to 5%। তাহলে বাকি কতটুকু রয়ে গেল? তাহলে বাকি 3 to 5% হচ্ছে আমাদের কর্ডাটা। ক্লিয়ার? আই হোপ সো। আচ্ছা এই যে দেখো, আরেকটা কথা বলছিলাম, একক বললে বলতে হবে উত্তর হবে 7, আর নীতি বললে বলছিলাম কি উত্তর হবে 5। দেখো শ্রেণীবিন্যাসের নীতি হচ্ছে এই 5টা, জাস্ট নামগুলা রিডিং পড়বা। 1 নাম্বার হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, 1 নাম্বার হচ্ছে এটা না দিই, 1 নাম্বার হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ, শনাক্তকরণ, ক্যাটাগরিকরণ, নামকরণ, সংরক্ষণ। এই 5টা নীতিতে আমরা শ্রেণীবিন্যাস করি। জাস্ট এগুলো হচ্ছে নীতি, রিডিং দিবা। এটা মুখস্থ করা লাগবে না, নীতি কখনোই তোমাকে চাবে না যে নীতিগুলো লেখো, এভাবে বলবে না। বাট এমসিকিউতে আসতে পারে নিচে কোনটা শ্রেণীবিন্যাসের নীতি নয়। সো হেডলাইনটা রিডিং পড়বা। এইটা হচ্ছে হেডলাইনগুলো লেখা আছে তোমাদের বইয়ে, এটার ভিতরে আরও বহুত কথা লেখা আছে, কিন্তু তুমি জাস্ট হেডলাইনটা রিডিং পড়বা, যে 5টা পয়েন্ট, হেডলাইন বা পয়েন্টগুলো রিডিং পড়বা। এই 5টা হচ্ছে নীতি, শেষ। আচ্ছা এইটা একটা ক্লাসিফিকেশন দিছে, খুবই বাজে একটা ক্লাসিফিকেশন, যেটা তোমাদের লাগবে না। সো আমি এটা তোমাদের সামনে ক্রস করে দেই, যাতে তোমরা কোনোদিনও এই শ্রেণীবিন্যাসটা দেখার চেষ্টাও না করো, কারণ এইটা শ্রেণীবিন্যাসটা দেখা কোনোভাবেই তোমাদের জন্য যৌক্তিক না, ইচ্ছা করে কেটে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখন পরিফেরা নিয়ে আলোচনা চলে আসছে। সো যদিও আমরা দেখি আসলে পরিফেরাকে আলোচনা শুরু করব নাকি আমাদের আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। আচ্ছা মনে হয় উচিত কিছু নির্দিষ্ট কথাবার্তা বলা। তো আমি একটু একটা স্লাইড বের করে নিলাম। আসো আমরা কিছু মূলনীতিতে কাজ করব। আমরা পর্বের বৈশিষ্ট্য যখন পড়ব, পর্বগুলোর বৈশিষ্ট্য পড়ার সময় আমরা কিছু ব্যাপার লক্ষ্য রাখব।
কি কি ব্যাপারও লক্ষ্য রাখতে পারি? প্রথমত হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করব পর্বগুলো বৈশিষ্ট্য। এক, আমরা কিছু কমন পয়েন্ট থাকবে যেগুলো প্রত্যেকটা পর্বর ক্ষেত্রে আমরা ডিসকাস করব সেমভাবে ডিসকাস করব কমন পয়েন্টস প্লাস কিছু ইউনিক পয়েন্ট, যেটা ওই পর্ব ছাড়া অন্য কোনো পর্বে এই পয়েন্টটা আমি মিলাইতে পারবো না, কোনো ক্যাটাগরাইজ করতে পারবো না, সোজা কথা। সো ওইটা ওই পর্বের জন্য কমপ্লিটলি ইউনিক পয়েন্ট, সো আমরা হচ্ছে কমন পয়েন্ট এবং ইউনিক পয়েন্ট ভিত্তিতে আমরা আলোচনা করলাম। মাথায় রাখবা এই দুটা জিনিস আমরা মেনটেন করা ট্রাই করব। আচ্ছা, এখন কি মাথায় রাখবো বলো ভাইয়া? এখন যেটা মাথায় রাখবো আদৌ সেটা হচ্ছে তোমাদেরকে বলি যে কমন পয়েন্টগুলো কি কি হইতে পারে। কমন পয়েন্ট আমরা কি কি নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। এক, আমরা ডিসকাস করব প্রাণীটার সংগঠন মাত্রা, ওই যে শ্রেণীবিন্যাসের ভিত্তি সংগঠন মাত্রা কত, এটা আমরা জানার চেষ্টা করব। একদম বেসিক পয়েন্ট যেগুলো প্রত্যেকটা কমন পয়েন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা ডিসকাস করব। এটা সংগঠন মাত্রা হচ্ছে এইটা, এটা সংগঠন মাত্রা হচ্ছে ওইটা। দুই, প্রাণীটার ভ্রূণস্তর নিয়ে আলোচনা করব আমরা। বুঝা গেছে? এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, আমি এভাবে পড়াই, আরেকজন আরেকভাবে পড়াবে। এটা আমি কমপ্লিটলি আমি আমার স্টাইলটা তোমাদেরকে শিখাচ্ছি যে আমি কিভাবে পড়াবো তোমাদেরকে, এবং আমি চাই তোমরা কিভাবে মেমোরাইজ করো। তুমি অন্যভাবে পড়ো, তুমি অন্যভাবে মেমোরাইজ করো, এটা আমার যায় আসে না। বাট যেহেতু আমার কাছে পড়তেছো, আমি চাইবো তুমি কিভাবে জিনিসটা মেমোরাইজ করো। সংগঠন মাত্রা, ভ্রূণস্তর, এরপরে খেয়াল করো সিলোম নিয়ে বলতে চাবো আমি, প্রতিসাম্যতা নিয়ে কথা বলবো বা প্রতিসাম্য নিয়ে কথা বলবো। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের কমন পয়েন্ট, যেগুলোতে আমরা প্রতিটা পর্বের ক্ষেত্রে ডিসকাস করার ট্রাই করব। ইফ আই এম নট রং, আমি এখানে আর কোনো পয়েন্ট মিস করতেছি না। ওকে, আচ্ছা, ইউনিক পয়েন্ট কী কী ডিসকাস করব? এখন ইউনিক পয়েন্ট বলা পসিবল না যে কোনটার ক্ষেত্রে কী ডিসকাস করব। সো এইখানে একটা কথা বলি, ইউনিক পয়েন্টের বেলায় ভাইয়া যেভাবে মনে রাখাই, কোনো একটা টেকনিক বা ছন্দ বা গল্প বা ছবি ইত্যাদির মাধ্যমে তোমাদেরকে মনে রাখাই দিব। ঠিক আছে? সো আমার সাথে থাকো, দেখতে থাকি। তো শুরুতে আমরা শুরু করি হচ্ছে, আচ্ছা এখানে চাইলে আরেকটা পয়েন্ট অ্যাড করা যায়, নটগর্ড নিয়ে বলা যায় যে কেউ যদি নটগর্ড না থাকে তাকে আমরা নন কর্ডেট বলে দিব, থাকলে আমরা বলবো কর্ডেট। শেষ তো, আমরা প্রধান ভিত্তিগুলো থেকে এগুলো টান দিব। সো এই আর কি, রক্ত সংবহন মাত্রা। আচ্ছা, এবং আমরা চাইলে নটগর্ডের থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সংবহনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে সংবহনতন্ত্র ইউনিক পয়েন্টের মধ্যে ঢুকে যাবে, বাট যেসব ক্ষেত্রে আসবে না তাদের সংগঠন মাত্রা আমরা একটু আলাদা করে কথা বলবো। ক্লিয়ার? রক্ত সংবহনতন্ত্র স্পেশালি। সো চলো আমরা এখন আস্তে আস্তে দেখি। সো ফার্স্ট অফ অল পরিফেরা। তো পর্ব নাম্বার 1 এটা হচ্ছে কি আমাদের পরিফেরা। পর্ব নাম্বার 1 পরিফেরা। সো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কী হবে? পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলা হয় ছিদ্রালু প্রাণী। সো পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে ছিদ্রালু প্রাণী ডাকা হয়। পয়েন্ট নাম্বার 2 এদেরকে আবার কমন নাম হিসাবে স্পঞ্জ হিসেবে ডাকা হয়। তাহলে তোমার প্রথমেই জানতে হবে এদের প্রতিটা পর্বের অপর নাম কি। তোমরা একটা লিস্ট করে ফেলবা, প্রত্যেকটা পর্বের অপর নাম লিস্ট করে ফেলবা যখন পুরা 9টা পর্ব পড়ে ফেলবা। সো পরিফেরা পর্বের প্রাণীর অপর নাম হচ্ছে ছিদ্রালু প্রাণী অথবা স্পঞ্জ। পর্বটার নামকরণ করে কে? এই এমসিকিউ তোমার ছোটোখাটো পরীক্ষায় আসতে পারে, কিন্তু কখনোই বড় পরীক্ষায় আসবে না। সো এটা তোমার মাথায় নিয়ে আরও দরকার নেই। ইভেন এখানে আবার আলিম, আজমল এক একজনে এক একটা দিয়ে রাখছেন নামকরণ করে, কি এদের মধ্যে মত বিভেদ আছে, তাই আমি এটা পড়াইও না, তোমাদেরও মুখস্থ করার দরকার নেই। তারপরে আসো, বৈশিষ্ট্য অনেক কিছু লিখছে না, আমরা এভাবে দেখবো না, ভাইয়ার টেকনিকে আসি যে আমরা কিভাবে পড়ব। আমি একটা কাগজ নেই। সো আসো, পরিফেরার পর্বর বৈশিষ্ট্য আমরা মনে রাখার চেষ্টা করব। পরিফেরা
পরি ফেলা দিয়ে আমার না সবসময় একজনের কথা মনে আসে, একটা সেলিব্রিটি আপুর কথা, সেটা হচ্ছে পরিমণি। সো পরিমণিকে আমরা ডাকতে পারি পরি আপু, ঠিক আছে? তাহলে আমি যেভাবে বলি পরি আপু, কি বললাম? পরি আপু, তুমি তাহলে সমুদ্র সৈকতে ঘুরতে গেছো আপুর সাথে, ঠিক আছে? আবার কেউ নটি নটি চিন্তা করো না, সো জাস্ট রোমান্টিক একটা ভাইব চিন্তা করো যে তুমি গেলা সমুদ্র পাড়ে হাঁটাহাঁটি করতে। সো পরি আপুর সাথে গেলা, এখন পরি আপুকে বললা যে পরি আপু আমি তো দেখতেছি সমুদ্রের মধ্যে অনেক পরিফেরা পর্বের প্রাণী ভাসতেছে। সো আমি তো বলবো, তখন আমি কি বলতে পারি? অনেকগুলো স্পঞ্জ ভাসতেছে আমি দেখতেছি। সো আমি বললাম অনেক স্পঞ্জ সমুদ্রে, জাস্ট এতটুকু কথা আমরা বললাম। ক্লিয়ার? পরি আপু অনেক স্পঞ্জ সমুদ্রে, এইটা দিয়ে আমরা সব ইউনিক পয়েন্ট পড়ে ফেলবো। সো আমি তোমাদেরকে সবার আগে ইউনিক পয়েন্টটা পড়াই, যেটা আমি একটা গল্পের মাধ্যমে পড়াচ্ছি। ক্লিয়ার? তো আসো কেমনে পড়বো, কেমনে, কি দিয়ে কি বুঝবো? অ দিয়ে মনে রাখবো আমাদের অস্টিয়ার কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে যেই পয়েন্টটার কথা যদি না বলো হবেই না, অস্টিয়া কথা বলতে হবে। অস্টিয়া কি জিনিস ভাইয়া? একটা ছিদ্র। ওদের বেসিক্যালি এই যে ধরো এটা একটা দেহ প্রাচীর, চিন্তা করে দেখো, এটা ধরো ওদের দেহ প্রাচীর, সে টু সে আর একটু বড় করে আঁকি, ধরো এটা হচ্ছে তাদের দেহ প্রাচীর, এটা তাদের দেহ প্রাচীর, এটা তাদের কি দেহ প্রাচীর। এদের দেহ প্রাচীরটা অনেক অনেক বাহিরে ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, আমি অনেক কম দেখাচ্ছি। পুরা বডিটা ওদের হচ্ছে এরকম পোর যুক্ত, মানে খুব ছিদ্র ছিদ্র ছিদ্র, ছিদ্র অভাব নাই। এই জন্য তো কি বলে এদেরকে ছিদ্রালো পানি, মনে আছে? ছিদ্রালো পানি। তার মানে এদের দেহ প্রাচীর কোথায়? দেহ প্রাচীরে অনেক ছিদ্র থাকবে। সো এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো বলো তো? এই ছিদ্রগুলোকে আমরা ডাকবো হচ্ছে অস্টিয়া। তাহলে বুঝতে পারতেছো অস্টিয়া কোনটা? এদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, যাদেরকে অস্টিয়া ডাকবো। তাহলে ক্লিয়ার? তাহলে পয়েন্টটা কেমনে সাজাবা? বলবো এদের দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র যুক্ত। শেষ। দ্বিতীয় কথায় আমরা হচ্ছে অস্কুলামের কথায় আসব। অস্কুলাম। এখন অস্কুলাম জিনিসটা কি, এটা আমি একটু পরে বুঝাই, জাস্ট কিওয়ার্ডটা মনে রাখো, একটু পরে বুঝাচ্ছি। ন দিয়ে আমরা মনে রাখবো এদের একটা স্পেশাল নালীতন্ত্র থাকে, নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। এইটা আমি বুঝাবো আসতেছি, একবারে জাস্ট ছন্দের কোনটা কি বুঝাচ্ছেন সেটা বলি। ক দিয়ে বুঝবো কোয়ানোসাইট নামে এদের একটা স্পেশাল কোষ পাওয়া যায়, যাদের নাম হচ্ছে কোয়ানোসাইট। সাইট মানে হচ্ছে কোষ, মনে রাখবা সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। কোথাও যদি সাইট শব্দটা পাও মনে করবে এটা একটা কোষকে নির্দেশ করতেছে। কোয়ানোসাইট নামক স্পেশাল ফ্লাজেলা যুক্ত কোষ পাওয়া যায়, ফ্লাজেলা যুক্ত কোষ। ঠিক আছে, ফ্লাজেলা যুক্ত কোষ পাওয়া যাবে। আচ্ছা, এখন আসো স্পঞ্জ দিয়ে কি বুঝাচ্ছি। স্পঞ্জ হচ্ছে একদিকে এদের অপর নাম, অন্যদিকে স্পঞ্জের সাথে রিলেটেড কিছু শব্দ এখানে পাবো। এক হচ্ছে আমরা পাবো স্পঞ্জোসিল, এদের একটা গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল। সিল শব্দের অর্থ হচ্ছে গহ্বর, মনে রাখবে স্পঞ্জোসিল নামক এদের একটা ভিতরে গহ্বর থাকে। ক্লিয়ার? তুমি বলবো কি এদের ভিতরে স্পঞ্জোসিল নামে গহ্বর থাকে। ইভেন তুমি যদি বাক্য বানাইতে নাও পারো, জাস্ট এই কিওয়ার্ডগুলো টিচার দেখলে বুঝবে তো তুমি কিছু পড়ছো, তোমাকে নাম্বার দিবে। হুদা বানায় লেখার থেকে তুমি হচ্ছে কিওয়ার্ড দিয়ে বাক্য যেভাবে পারো খুশি বানাও, বাট কিওয়ার্ডগুলো যাতে থাকে বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবা। তারপরে স্পঞ্জিন নামক জৈবতন্তু, স্পঞ্জিন নামক জৈবতন্তু অথবা অথবা স্পিকিউল নামক কাঁটা, স্পিকিউল নামক কাঁটা, এই দুইটা জিনিস দিয়ে তাদের দেহ গঠিত। স্পিকিউল নামক জৈবতন্তু অথবা এটা দিয়ে তাদের বডিটা তৈরি, সোজা কথা। ঠিক আছে, হয় স্পঞ্জিন নামক জৈবতন্তু থাকবে বাইরে, বাইরে দেখবে অনেক তন্তু আছে, অথবা
একদম কাটা 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 কাটা, ঠিক আছে? সো এই দুইটা জিনিস দিয়ে তৈরি হবে, স্পঞ্জিন অথবা স্পিকিউল। আর ভিতরে থাকবে কি, এটা তো বাইরের কথা বললাম, ভিতরে থাকবে একটা গহ্বর যেটা হচ্ছে স্পঞ্জোসিল নামক গহ্বর। আচ্ছা, আমরা অনেকগুলো নাম শিখতেছি নতুন নতুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সমুদ্রে তুমি যে ঘুরতে গেলা পরিয়াপুর সাথে, তুমি এটা বললা যে অনেক স্পঞ্জ দেখতেছি সমুদ্রে, তাই না? তো এই সমুদ্রে দিয়ে আমরা যেটা মনে রাখবো সবচেয়ে ক্রিটিক্যাল একটা এমসিকিউ, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল, আমি সবচেয়ে ক্রিটিক্যাল বলবো না কারণ ঝামেলা আছে, আরও অনেক কঠিন কঠিন এমসিকিউ আছে। সো সমুদ্রেতে মনে রাখবো অধিকাংশ সামুদ্রিক, কি মনে রাখবো? অধিকাংশ সামুদ্রিক। অধিকাংশ সামুদ্রিক কারণ হচ্ছে ওদের মাত্র একটা প্রজাতি বাদ দিয়ে প্রায় সবাই হচ্ছে মানে সামুদ্রিক। জাস্ট একটা গোত্র প্রবেবলি হচ্ছে শুধুমাত্র হচ্ছে মিঠা পানির, এই বাদে সবাই হচ্ছে সামুদ্রিক। তোমার অত ডিপে পড়া লাগবে না, তুমি জাস্ট এতটুকু পড়বা অধিকাংশ সামুদ্রিক। তো আমি কেন বললাম এটা একটা কনফিউজিং এমসিকিউ, কারণ হচ্ছে আরেকটা কোশ্চেন আসে যেটা আমি বিদ্রোহ মানে বুঝাচ্ছি, ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যদি তোমাকে বলে সবাই সামুদ্রিক, অর্থাৎ এই যে পর্বের কোনো কেউ মিঠা পানির হবে না, সবাই সামুদ্রিক হবে, সেটার অ্যান্সার হবে একাইনোডার্মাটা। তাহলে বুঝতে পারছো, একটা ছোট শব্দের পার্থক্যের কারণে পুরা প্রশ্নের উত্তর ঘুরে যাবে, পুরা প্রশ্নের উত্তর ঘুরে যাবে। যদি আমাকে বলা হয় অধিকাংশ সামুদ্রিক, তাহলে উত্তর হবে পরিফেরা। আর যদি বলা হয় সবাই সামুদ্রিক, তাহলে সেটা হবে একাইনোডার্মাটা। ইভেন আরেকটা জিনিস আসে কোন পর্বে, জাস্ট 20 পর্বের সাধু প্রাণী, 20 প্রজাতি সাধু প্রাণী, বাদ বাকি সবাই সামুদ্রিক, সেটার অ্যান্সার হচ্ছে নিজারিয়া, যেটা আমরা একটু পর পড়বো। বাট এই দুটো জায়গায় সবচেয়ে বেশি কনফিউশন হয়, আমি এই দুটো আপাতত একসাথে লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে অধিকাংশ সামুদ্রিক বললে কি উত্তর দিব? পরিফেরা। সবাই সামুদ্রিক বললে কি উত্তর দিব? একাইনোডার্মাটা। ক্লিয়ার? আচ্ছা, সামনে দিয়ে পরিয়াপুর কথা লিখছিলাম, তুমি মনে করতে পারো ভাইয়া হুদাই লিখছেন মনে হয়, ভাইয়া মনে একটু মজা করার জন্য লিখছেন। না ভাইয়া, কোনো কিছু মজা করার জন্য লিখি নাই। পরি দিয়ে আমরা মনে রাখবো পরিফেরা পর্বের কথা বলতেছি এক। আপু দিয়ে কি মনে রাখবো? আপু দিয়ে মনে রাখতে পারি আমরা এদের লার্ভা দশা আছে, দুইটা কঠিন কঠিন লার্ভা দশা যেটা পরীক্ষায় আসতে পারে, আসার মতো। একটা হচ্ছে এমফিব্লাস্টুলা। কি ভাইয়া? এমফিব্লাস্টুলা, এমফিব্লাস্টুলা। আরেকটা হচ্ছে প্যারেনকাইমুলা, প্যারেনকাইমা না, প্যারেনকাইমুলা। এই দুইটা লার্ভা দশা দেখা যায় এদের মধ্যে। তাহলে লার্ভা দশাগুলোর নাম জানতে হবে। ইভেন তোমরা একটা কাজ করবা, তোমাদের বইয়ে যতগুলো লার্ভা দশা আছে এটা চার্ট করবা, ঠিক আছে? কিছু কিছু গাইডে পাওয়া যায়, বাট স্টিল আমি বলবো তুমি যেহেতু একাডেমিক শুরু থেকে ক্লাসটা করতেছো, তোমার দায়িত্ব হচ্ছে তুমি বই খুদাই একটু নোট করো, তাহলে তোমার পড়াটা ভালো হবে, ঠিক আছে? সো তুমি অপর নামগুলো একসাথে করো একটা চার্টে, তার পাশাপাশি ধরো লিখলা পর্বের নাম, এদিকে পর্বের নাম, তারপর এদিকে লিখলা অপর নাম, তারপর এদিকে লিখলা ধরো সকল লার্ভা দশা, তারপর এদিকে লিখলা ধরো সব চলনাঙ্গ, তারপর এদিকে লিখলা ধরো রেচনাঙ্গ। এভাবে করে একটা চার্ট বানাও। সো এটা তোমার জন্য লাভ হবে। তুমি যখন পুরোটা পড়ে ফেলো, সব পড়ু ভাই যখন পড়াই দিব, তারপরে তুমি এই চার্টটা বানাইতে বসো, তোমার জন্য হেল্প হবে। আচ্ছা, ওকে। তাহলে সর্বশেষ আমরা একটু সামারি করি যে আমরা অ দিয়ে মনে রাখবো অস্টিয়া অস্কুলাম, ন দিয়ে মনে রাখবো নালিকাতন্ত্র বা নালীতন্ত্র, স্পেশাল ক্যানাল সিস্টেম। ক দিয়ে মনে রাখবো কোয়ানোসাইট নামক এক ধরনের কোষ, ফ্লাজেলাযুক্ত। স্পঞ্জে তিনটা জিনিস, স্পঞ্জোসিলের কথা, স্পঞ্জিনের কথা এবং স্পিকিউলের কথা। সমুদ্রে মনে রাখবো অধিকাংশ সামুদ্রিক। আমি মনে করি তুমি যদি 10 বার পড়ো, তোমার পরিফেরা পর্বে সবগুলো সব মনে থাকবে। এবং আপু দিয়ে এমফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা, যতগুলো ইম্পর্টেন্ট ইউনিক পয়েন্ট আছে সবগুলো তোমার মনে থাকবে। এখন আসো অস্কুলাম কি জিনিস, নালিকাতন্ত্র কেমনে গঠিন হয়েছে আমরা ছোট করে একটু জানি। এগুলো আসলে ডেপথে কখনোই পড়ার কোনো দরকার নাই, কারণ তোমার আলটিমেটলি চাবে কি যে বৈশিষ্ট্য লেখো, লিখতে পারলেই হয়েছে। কিন্তু হালকা করে একটু বুঝাই। দেখো এখানে কি বলছে, দেখো কই গেল, স্পঞ্জোসিলের একটা অপর নাম আছে প্যারাগ্যাস্ট্রিক গ্রহব্বর, এটা একটু দেখে রাখো, প্যারাগ্যাস্ট্রিক গ্রহব্বর। আচ্ছা,
এই যে খেয়াল করো অস্কুলাম জিনিসটা কি দেখো, অস্কুলাম হচ্ছে তুমি চিন্তা করবা তোমার মুখ, অথবা আরো ভালো কি হয় জানো, তুমি চিন্তা করবা এটা তোমার পায়ু ছিদ্র, সোজা কথা। মুখছিদ্র দিয়ে তো আমরা খাবার নেই, বমি না করলে তো বের করি না। সো তুমি এটাকে চিন্তা করবে এটা তোমার, এটা হচ্ছে পায়ু ছিদ্র ওদের। কেন পায়ু ছিদ্র? ধরো এটা দিয়ে সব পানি বাইরে দিয়ে বের করে দেয়। সো এই ছিদ্র দিয়ে, এই ছিদ্র পথ দিয়ে তোমার হচ্ছে দেহের বাইরে জিনিসপত্র বাইরে বের করে দেয়। সো এই জন্য এটা মনে করবো এটা হচ্ছে আমার পায়ু ছিদ্র, পাছার ছিদ্র, যেটা দিয়ে সব কিছু বের হচ্ছে, পায়খানা বের হচ্ছে। সো এদের বডির ভিতরে যে গহ্বরটা সেটা হচ্ছে আমার প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জোসিল। ভিতরে একটা গহ্বর আছে, যে গহ্বরে পানিটা যাচ্ছে, এই পানি থেকে বের হয়ে কোথায় আসতেছে, অস্কুলাম দিয়ে বের হচ্ছে। ক্লিয়ার? ক্যানাল সিস্টেমের কথা বলছে, আচ্ছা রাইট। ওকে, স্পঞ্জোসিল দেখতে পাচ্ছ, দেখো স্পঞ্জোসিল দেখো, ভিতরে যে গহ্বরটা আছে এটা হচ্ছে পুরাটা স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল যেই ছিদ্র পটটা দিয়ে বের হয়েছে সেটা হচ্ছে আমার অস্কুলাম। আর অস্টিয়া হচ্ছে ছিদ্র। তো কেমনে দেখানো যায়, তোমাদের একটু ফিগার আউট করি কেমনে দেখানো যায়। তার আগে উদাহরণগুলো একটু দেখাই দিই। উদাহরণগুলো মনে রাখবা, স্কাইফা জিলাটিনোসাম বা মটকা স্পঞ্জ, তারপর হচ্ছে লাল স্পঞ্জ, স্বাদু পানির স্পঞ্জ। সো তুমি যদি বাংলায় উদাহরণ দিতে চাও খুব ইজি, সেটা হচ্ছে সব কিছুর নামের সাথে স্পঞ্জ লাগাই দিবা। মটকা স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, লাল স্পঞ্জ লাগাই দাও, ঠিক আছে? কিন্তু তোমার একটু বৈজ্ঞানিক নামগুলো সহ মুখস্থ করতে গেলে কষ্ট হবে। স্কাইফা জেলাটিনিয়াসাম, মটকা স্পঞ্জ, স্লিওনা সিলাটা এবং স্পঞ্জিলা প্রলিফারেন্স। সো তুমি যদি সংক্ষেপে মনে রাখতে চাও, যদি অত ভেজাল না করতে চাও, সেই ক্ষেত্রে মনে রাখবা স্কাইফা আর হচ্ছে স্পঞ্জিলা, এই দুটা ওয়ার্ড পাইলেই দাগাই দিবা এমসিকিউতে, কারণ এই দুটা কমন, স্কাইফা এবং স্পঞ্জিলা। স্কাইফা প্রলিফারেন্স, স্কাইফা জেলাটিনাসাম, আর হচ্ছে স্পঞ্জিলা প্রলিফারেন্স। ক্লিয়ার? আমরা যে পয়েন্টটা বাদ দিয়েছি সেটা হচ্ছে উভলিঙ্গ এবং পরিস্ফুটন পরোক্ষ। এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট না এই ক্ষেত্রে, কারণ আমরা জানি আসলে যত অনুন্নত প্রাণী হবে এরা উভলিঙ্গ হয়। মাথায় রাখবা, যত অনুন্নত প্রাণী তারা হয় উভলিঙ্গ, আর যত উন্নত হয় তারা হয় একলিঙ্গ। মানে ছেলে আলাদা হবে, মেয়ে আলাদা হবে, দুটো একসাথে হবে না, তাই না? যত উন্নত হবে বৈশিষ্ট্যটা। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু বুঝাই জিনিসটা। দেখো, এদের ধরে নাও ভিতরে একটা ক্যাভিটি আছে, সে টু সে এইটা হচ্ছে তোমাদের ওদের অস্কুলাম, এটা দিয়ে সব কিছু বের হবে বাইরে, ঠিক আছে? আর এই জায়গায় বডির ভিতরে আছে আমার একটা গহ্বর, যে গহ্বরটার ভিতরে আমার পানি থেকে শুরু করে যা আছে ফ্লুইড যাবে। সোজা কথা, আমি সমুদ্রে আছি যেহেতু, খাবার পানি ফ্লুইড যাবে। এটা হচ্ছে আমার ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল, যেহেতু আমরা জানি পরিফেরা পর্বের কোনো পরিপাকনালী নেই, এরা হচ্ছে প্যারাজোয়া, নট অ্যান্টারোজোয়া, তাই না? আমরা পড়ছি না? তার মানে এদের যেহেতু প্যারাজোয়া, এদের কোনো পরিপাকনালী নাই। সো এটা বেসিক্যালি পরিপাকনালীর একটা কি বলতে পারি, প্রতিনিধিত্ব করে এই ব্লাস্টোসিল। সো এই জন্য এটার নাম হচ্ছে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর। এদের তো গ্যাস্ট্রিক গহ্বর নাই বা পরিপাকনালী নাই, সো এটা হচ্ছে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর। সো এটা এখান থেকে যা আছে সব বের হয়ে কোন দিক দিয়ে বের হয়, দিক দিয়ে, এখানে আসেও যায়ও, সোজা কথা। বেশিরভাগ ক্ষেত্রে এটা বের হচ্ছে, ওইটাই বলছে তোমাদের বইয়ে বলছে কি বের হয় এটা দিয়ে, অস্কুলাম দিয়ে। তাহলে দিস ইজ আওয়ার অস্কুলাম। তাহলে অস্কুলাম কোনটা? এইটা। বুঝা গেছে? অস্কুলাম হচ্ছে এইটা, ব্লাস্টোসিল হচ্ছে এইটা, অস্টিয়া হচ্ছে এইটা। এখন নালিকাতন্ত্র কেমনে গঠন হয়েছে, নালিকাতন্ত্র যদি বুঝাইতে হয় তাহলে আমি জাস্ট একটু বুঝাইতে পারি এইভাবে, যে ধরো সবগুলা জিনিস থেকে ইনপুট হচ্ছে। আমরা তো বলছিলাম যে বের হয় এটা দিয়ে, তাহলে ঢুকে কোনটা দিয়ে? পানিগুলো ঢুকে কোনটা দিয়ে? তোমার এটা একটা কোশ্চেন না, পানি ঢুকে কোনটা দিয়ে? এই দেখো, অস্টিয়া দিয়ে পানি ঢুকতেছে। চিন্তা করবো, অস্টিয়া দিয়ে পানি ঢুকতেছে, ইনপুট হচ্ছে কি অস্টিয়া দিয়ে। তাইলে এগুলো ইনপুট হয়ে একটা নালীর মাধ্যমে গেল, এটা এখানে গেল, হ্যাঁ এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল। সো এইভাবে করে করে সবাই না
অস্টিয়া থেকে পানিগুলো ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে ইনপুট হচ্ছে তোমার অস্টিয়া আর আউটপুট হচ্ছে তোমার অস্কুলাম। তো তাহলে এটা হচ্ছে ইনপুট, দিস ইজ আওয়ার আউটপুট। আউটপুটটা বড় কারণ এক আউটপুট দিয়ে সব বের হয়ে যাচ্ছে, আর ইনপুটটা ছোট ছোট অনেকগুলা অস্টিয়া। এবং ইনপুটগুলো যেহেতু দেহের প্রাচীর একদম বাহিরে, এটা তো আর ভিতরে ঢুকাই দিতে পারতেছে না, তাহলে এখানে অবশ্যই একটা নালীতন্ত্র থাকা লাগবে। এই যে নেটওয়ার্ক অফ নালী, নালীতন্ত্র, এই যে নেটওয়ার্ক অফ নালী, সেগুলো আমার এই ব্লাস্টোসিলের মধ্যে ঢুকাচ্ছে ফ্লুইডটা। এই ফ্লুইডে পানি থাকবে, নিউট্রিশন থাকবে, খাবার থাকবে, যা ইচ্ছে সব থাকবে, সোজা কথা। সো এটা ঢুকতেছে এইভাবে, আর বের হওয়ার সময় অস্ট্রিয়াতে বের হচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই ছবিটাও যদি কেউ আঁকতে পারে, তাতেও কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসে। সে বুঝবে যে এদের দেহ প্রাচীরটা হচ্ছে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত এবং স্পেশাল নালীতন্ত্র আছে এদের, যার কারণে সবগুলা ফ্লুইড ঢুকতে পারতেছে আমার ব্লাস্টোসিলে। আর তাহলে দেহের ভিতরে কি আছে? ব্লাস্টোসিল নামক স্পেশাল প্যারাগ্যাস্ট্রিক গহ্বর আছে, ব্লাস্টোসিল আছে অথবা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর আছে। এখান থেকে আবার কোন ছিদ্রপথে বের হবে? অস্কুলাম নামক ছিদ্রপথে বাহিরে উন্মুক্ত হবে। ঠিক আছে? মানে এখান থেকে অনেক তথ্য বুঝে ফেলা সম্ভব। তাহলে আমরা এটার একটা ভিজুয়ালাইজেশন ছবি দেখলাম, পাশাপাশি আমরা হচ্ছে এটা অপর নামগুলো পড়লাম, সরি এই যে টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে এটা যত ইউনিক পয়েন্ট আছে সব শিখে ফেললাম। সো এখন আসে কমন পয়েন্ট, যেটা নিয়ে আমার সবার আগে আলোচনা করা উচিত, বাট আমি কেন জানি ইউনিক পয়েন্টটা নিয়ে আগে আলোচনা করলাম। সো আসি আমরা পরেরগুলোর ক্ষেত্রে, আগে ইউনিক পয়েন্টের আগে আমরা হচ্ছে কমন পয়েন্টগুলো আলোচনা করবো। সো আসো কমন পয়েন্ট। কমন পয়েন্ট এক, এটা কী ধরনের সংগঠন মাত্রা? কোষীয় সংগঠন মাত্রা, তাই না? আমরা পড়ছি, গত ক্লাসে পড়ে আসছি কোষীয় সংগঠন মাত্রা। পরিফেরা পর্ব, পর্ব নাম্বার 1, এরা হবে কোষীয় সংগঠন মাত্রা। এদের সেলুলার লেভেল পর্যন্ত জাস্ট এটা অর্গানাইজেশন, এর বেশি বাড়ে নাই। তারপর এদের ভ্রূণস্তর কয়টা? এদের কোনো ভ্রূণস্তর নাই। ভ্রূণস্তর শুরু হয় পর্ব নাম্বার 2 থেকে, যেটা হচ্ছে দ্বিস্তরী। সো এই ক্ষেত্রে এটা এই ডিসকাশনটা আউট অফ ডিসকাশন, কথা যাবে না। তারপরে হচ্ছে তোমার সিলোম। সিলোম কি আছে এদের? নাই, 1 থেকে 3 থাকে না সিলোম, তাহলে এরা হচ্ছে অ্যাসিলোমেট। এদের প্রতিসাম্যতা নিয়ে কথা বলে, এরা কি হবে? অপ্রতিসাম্য। মনে পড়ে পরিফেরা পর্বের স্পঞ্জ এবং হচ্ছে তোমার ওই যে আপেল শামুক, অপ্রতিসম। তারপরে পরিপাকতন্ত্র নিয়ে যদি বলি, পরিপাকতন্ত্র নাই, এরা হচ্ছে প্যারাজোয়া। চাইলে এটা লিখে রাখতে পারো, এরা হচ্ছে প্যারাজোয়া, এদের পরিপাকতন্ত্র নাই। আর সংবহনতন্ত্র নিয়ে এদের কোনো কথা বলে লাভ নাই, কারণ এদের সংবহনতন্ত্র নাই। এরা এতটাই অনুন্নত যে এদের সংবহনতন্ত্র নিয়ে আসলে কোনো বাড়তি আলাপ করে লাভ নাই। ওই ব্লাস্টোসিল নামক গহ্বর নিয়ে আলোচনা করছি না, এটাই তাদের সংবহনতন্ত্র বলা যায় অনেকটা, তাই না? সো এটা নিয়ে আর আমাদের ডিটেলস বা এটা নিয়ে আমাদের আলাদা ডিসকাশনের কোনো মানে হয় না, বা নাইও আসলে। ঠিক আছে? সো এইগুলো পরিফেরা পর্ব পুরা 1 পেজের মধ্যে সামারি করে দিলাম। সো এই 4টা যে ভালো করে পড়বে, পরিফেরা পর্ব তার ক্লিয়ার। 5 মিনিট ধরে 10 মিনিট ধরে এটা মুখস্থ করো, পরিফেরা পর্ব একদম সুন্দর মতো ক্লিয়ার। পাশাপাশি একটু উদাহরণ পড়ে ফেলবা আগের পেজ থেকে। ক্লিয়ার? আগের পেজ থেকে উদাহরণগুলো একটু লিখে নিও। স্কাইফা আর হচ্ছে স্পঞ্জিলা, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট উদাহরণ। স্কাইফা জিলাজিনিসাম এন্ড স্পঞ্জিলা প্রলিফারেন্স। এই যে এখানে যদিও নিচে হয়তো কাটা পড়ছে অথবা দেখা যাচ্ছে না, যে কোনো একটা, স্লিওনা সেলাটা। আচ্ছা, এরপরে আসো নিডারিয়া, পর্ব নাম্বার 2। সো আমরা যেহেতু নিজেদের মতো ডিসকাশন করতেছি, সো আমরা চলে যাই হচ্ছে আগে এদের অপর নামটা পড়ি। প্রতিটার ক্ষেত্রে অপর নামটা সবার আগে পড়বো। এদেরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট অথবা সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ সি। সমুদ্রের রেইন ফরেস্ট আসলে বলা হয় প্রবাল প্রাচীরগুলোকে। ঠিক আছে? প্রবাল প্রাচীরগুলোকে সমুদ্রের রেইন ফরেস্ট ডাকা হয়। আর প্রবাল প্রাচীরগুলো বেসিক্যালি নিডারিয়া পর্বের মধ্যেই পড়ে। সো অনেক সময় রেইন ফরেস্ট নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা বলতে পারি চাইলে। তো মাথায় রাখবা প্রথম কথা যেটা, সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ সি, সমুদ্রের ফুল। সো মাথায় রাখবা একটা জিনিস, যে এখানে আরেকটা জিনিস ভুল হয়। এই দুটো জিনিস তোমার মুখস্থ হয়ে গেছে? আশা করি মুখস্থ হয়ে গেছে। রেইন ফরেস্ট অথবা ফ্লাওয়ার অফ সি, সমুদ্রের রেইন ফরেস্ট অথবা ফ্লাওয়ার অফ সি, সমুদ্রের ফুল, সমুদ্রের রেইন ফরেস্ট এবং সমুদ্রের ফুল। আরেকটা আছে হচ্ছে কি একটু কাছাকাছি, সেটা হচ্ছে সাগর ফোয়ারা। দেখো
তোমাদের কাছে মনে হইতে পারে দুইটা জিনিস খুব কাছাকাছি, সাগর ফোয়ারা ফুল মনে হচ্ছে না সেম, বাট না, সাগর ফোয়ারা মানে হচ্ছে, চিন্তা করে দেখো, সি ফাউন্টেন, ফাউন্টেন তো চিনো, ঝর্ণা, ফোয়ারা মানে হচ্ছে এখানে ঝর্ণা, ঝর্ণার মতো পানি বাইরে বের করে। সো এইটা হবে ইউরোকর্ডাটা, আমরা পরে দিয়ে পড়বো ঠিকই, কিন্তু আমরা আগে একটু জেনে রাখি যেইখানে যেইখানে আমাদের এমসিকিউ ক্ল্যাশ করতে পারে, যেটা তোমরা প্রথমবার পরে তোমরা এমসিকিউ দিলে তোমরা ভুল করবা, সেই ভুলটা ভাইয়া তোমাকে শিখাই দিচ্ছি, তুমি যাতে এই ভুলটা না করো আগের থেকে, ঠিক আছে? ভালো না জিনিসটা? আচ্ছা, তাহলে মাথায় রাখবা, সমুদ্রের ফুল বললে উত্তর হবে নিডারিয়া, সমুদ্রের ফোয়ারা বললে তোর পুরা চেঞ্জ, ফুল আর ফোয়ারা নট দ্য সেম, ফোয়ারা বললে মনে রাখতে হবে ইউরোকর্ডাটা, আর এখানে সমুদ্র না বলে সাগর বলছে, সাগর সমুদ্র সেম, তাও সাগর ফোয়ারা সমুদ্রের ফুল, মনে রাখবা। শেষ, তো অপর নাম শেষ। এখন আমরা একটু ভিতরে পড়বো। সো ভিতরে পড়ার জন্য আমরা আমাদের একটা স্লাইড বেছে নিচ্ছি, স্লাইড নিডারিয়া, নিডারিয়া পর্ব নিয়ে আমরা ডিসকাশন করব। নিডারিয়া পর্ব নিয়ে আমরা এখন চলো ডিসকাশন করি। সো এটার জন্য আমরা ইউনিক পয়েন্ট কি পড়বো আগে সেটার পরে আসি, আমরা আগে কমন পয়েন্টটা পড়ে ফেলি। চলো, কমন পয়েন্টস। নাম্বার 1, এরা হচ্ছে কি হবে বলো তো? কোষ টিস্যু মাত্রার, কোষ টিস্যু মাত্রার সংগঠন মাত্রা অথবা টিস্যু মাত্রা, মাত্রা বলো সংগঠন মাত্রা বলো সংক্ষেপে একই জিনিস, কোষ টিস্যু মাত্রার প্রাণী। তারপরে এরা হবে দ্বিস্তরী, এদের ভ্রূণস্তর কয়টা হবে? দ্বিস্তরী, 2 স্তরী বা দ্বিস্তরী। তো দ্বিস্তরী কোন দুটা লেয়ার আমরা কি কি আমরা অলরেডি জেনে ফেলছি, গত ক্লাসে আমি এটা পড়াইছি তোমাদেরকে, তাও আমি আবারও পড়াচ্ছি। ধরে নাও এটা হচ্ছে বাহিরের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। বাহিরের স্তরের নাম হবে সে বাহিরের স্তরের নাম হবে এপিডার্মিস, এবং ভিতরের স্তরের নাম হবে গ্যাস্ট্রোডার্মিস। ভাইয়ার আজকে একটু শরীরটা খারাপ, মানে যখন ক্লাস নিচ্ছি তার কিছুক্ষণ আগে আসলে জ্বর ছিল, মানে কয়েক ঘন্টা আগেও জ্বর ছিল, কিন্তু ক্লাসগুলো দ্রুত তোমাদের সাবমিট বা দ্রুত তোমাদেরকে নিয়ে দেওয়ার জন্য আসলে ক্লাসটা আজকে নিতে হচ্ছে, যার কারণে ভাইয়ার ভয়েসটা হয়তো আগের মতো বা কোনো কারণে একটু লাউড নাও পাইতে পারো, বা হচ্ছে আমি কোনো কিছু আমি আগে যেটা হইতো যে বই চেক করে নিতে বলতেছি, যেটা এখন বই চেক করলাম না, বাট এটা বলে দিতেছি ক্লাসে। সো কোনো কারণে যদি মনে হয় যে ভাইয়া এই পয়েন্টটা বুঝতে পারি নাই, কোনো সমস্যা হয়েছে, সো আমাকে ডিরেক্ট কেউ চাইলে নকও করতে পারো, ইন এনি কেস। সো ভাইয়ার নাম তো জানো আশা করি, সামিউল হক। সো তোমরা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবা, যে কোনো জায়গায় পেয়ে যাবা। সো সেখানে আমাকে বলবা যে ভাই আমি অমুক কোর্সের স্টুডেন্ট, আমি আসলে আপনার এই ক্লাসের এই ভিডিও স্ক্রিনশট দিয়ে এই জায়গাটা আমি হয়তো বুঝি নাই, সো আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট জানাই রাখলাম, কারণ আসলেই শরীর মানে খুব লো ফিল করতেছে আসলে, স্টিল ক্লাসটা নিতেছি আর কি। আমার শ্বাসেরও সমস্যা হচ্ছে কেন জানি, মানে জ্বর থেকে মাত্র আসছি তো। যাই হোক, সো দেখি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দুইটার মাঝখানে আমি কি বলছিলাম ভাইয়া? দুইটার মাঝখানে বলছিলাম হচ্ছে অকোষীয় একটা লেয়ার থাকবে। সো অকোষীয় এই লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে ইম্পর্ট্যান্ট কথাটা কি ছিল ভাইয়া? এইটা হবে আমাদের অকোষীয় লেয়ার, যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটার পুরুত্বটা বইয়ে লেখা আছে আরেক চ্যাপ্টারে, প্রবাবলি 0.2 মিলিমিটার, সেটা হচ্ছে পরের অধ্যায়ে দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। আপাতত এই চ্যাপ্টার লাগবে না, কতটুকু। তারপরে আসো কি পড়াবো? আচ্ছা সাদা থাকুক, কি এনে বলতেছিলাম। এখন আমরা প্রতিসাম্যতা নিয়ে যদি বলি, এটা হবে ওরিও প্রতিসাম্য, তাই না? রেডিয়াল সিমেট্রি বা ওরিও প্রতিসাম্য। তারপরে কি হবে ভাইয়া? ওরিও প্রতিসম। সিলমের ক্ষেত্রে এরা আবারও অ্যাসিলোমেট হবে, কারণ 1 থেকে 3 কারোরই সিলম নাই, আমরা জানি, তাই না? 1 থেকে কারোরই কোনো সিলম নাই। তো এই হচ্ছে ঘটনা, এগুলো হচ্ছে কমন পয়েন্টস। এটারও সংবহন তন্ত্র নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ আসলে আমরা ভিতরে এই পড়বো ইউনিক পয়েন্টের মধ্যেই। আর হচ্ছে
নটোকর্ড নিয়েও বলার কিছু নেই, চাইলে লিখতে পারো যে এটা হচ্ছে নন কর্ডেড। সো এটা আমরা লিখলাম না, এটা খুবই লেম পয়েন্ট হয়ে যায়, যার কারণে আমরা এটা আপাতত লিখলাম না। কিন্তু কেউ যদি পয়েন্ট বড় করতে চাও সে পয়েন্টের পর পয়েন্ট লিখতে পারবা, সাধারণ ভিত্তিগুলো থেকে নিয়ে নিয়ে অনেক পয়েন্ট বানাতে পারবো। বাট এইগুলো নিয়ে আসলে ডিসকাশন করাটা সবচেয়ে বেশি জরুরি বলে আমি হচ্ছে এইগুলোকে আগে ডিসকাশন করলাম। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি কমন পয়েন্টস। তো আমরা আনকমন পয়েন্টগুলো লেখার মতো জায়গাও রাখি না। নাইস, আমি এত জোস কেন জায়গাটা রাখতে পারতাম, আকামটা করছি এই জায়গায়। সো একটু কষ্ট করে, আচ্ছা সে এটা মুছে দিই, এটা এদিকে নিয়ে আসি। সো এটা কি বলছে, এটা হচ্ছে মেসোগ্লিয়া, যেটা হচ্ছে একটা অকোষীয় লেয়ার। আচ্ছা, এখন আসো ইউনিক পয়েন্টে আলোচনা করি। সো ইউনিক পয়েন্টের জন্য মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে পলির নিডারিয়া মরে বিষে। চিন্তা করবা যে বিষ খেয়ে পলি নামের একটা মেয়ে ছিল, সেই মেয়ের নিডারিয়া পর্বের একটা কোনো খুব যত্নের প্রাণীটাকে সে পেট বানাইছিল বা পোষা প্রাণী বানাইছিল। ধরে নাও নামটা পোষা বিড়ালটার নাম সে রাখছে নিডারিয়া। সে রাখতেই পারে, তার একটা শখ, সো রাখতেই পারে। সো পলি নামক একটা মেয়ের বিড়াল ছিল, নাম হচ্ছে নিডারিয়া। সে ভুলে রান্নাঘরে বা রাখছে বা কোথাও রাখছে একটা বিষ ইঁদুর মারার জন্য। ওই ইঁদুর মারার বিষ খেয়ে বিড়াল মরে গেছে। জিনিসটা খুব আইরনি। কি যে বললাম, আচ্ছা যাই হোক। সো কি বললাম, যে ইঁদুর মারার বিষ খেয়ে বিড়াল মরে গেছে। হ্যাঁ, সো এই ঘটনা একটা ঘটছে, এই আইরনিক্যাল ব্যাপার ঘটছে যে ইঁদুরকে বিড়ালই মারবে, ওই বিড়াল তো মারতে পারতেছে না, এই জন্য ঘরের মালিক কি করছে, ইঁদুর মারার বিষ আনছে, বিড়াল ওই বিষ খেয়ে মরে গেছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। সো পলিনিডারিয়া মরে বিষে, মানে হচ্ছে বিষ খেয়ে মরে গেছে। সো আমরা এখান থেকে আমাদের ছন্দটা বের করবো, বা আমাদের এখান থেকে আমাদের পড়াটা বের করে নিয়ে আসতে হবে। সো পলি দিয়ে আমরা বুঝবো কি, যে এদিকে পলি দিয়ে বুঝবো পলিপ, এবং মরে দিয়ে আমরা বুঝবো মেডুসা। তো এই যে দুইটার নাম আমি তোমাকে পড়াইলাম, পলিপ এবং মেডুসা, এই দুইটা হচ্ছে বেসিক্যালি লার্ভা দশা। আমরা আগে পড়ছিলাম আপু ছিল লার্ভা দশা, অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। এইখানে হচ্ছে পলিনিডারিয়া মরে বিষের মধ্যে পলি এবং মরে, পলি দিয়ে হচ্ছে পলিপ, মরে দিয়ে হচ্ছে মেডুসা। পলিপ এবং মেডুসা হচ্ছে এদের লার্ভা দশা। এটা আলাদা করে মনে রাখবা, এদের লার্ভা দশা কাকে বলে, কোনটা পলিপ এবং মেডুসা। প্রশ্ন নাম্বার 2 যেটা জিজ্ঞেস করবে, কোনটা সচল কোনটা অচল। অচল বলতে যেটা চলাচল করবে না। তো সচল কোনটা হবে, মনে রাখবা মেসি নামের একটা প্লেয়ার আছে, তাই না, ফুটবল প্লেয়ার আছে খুবই বিখ্যাত। আমরা সবাই অনেকেই তার ভক্ত। সো ম্যাক্সিমামই তার ভক্ত হওয়ার কথা, আনলেস তুমি খুব ফুটবল ফ্যান না হয়ে তুমি কোনো স্পেসিফিক প্লেয়ারের ফ্যান হও বা ক্লাবের ফ্যান হও, ইন দ্যাট কেস তুমি হয়তো ফ্যান হবা না। বাট মেসি নামের এই লোকটার থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে মেডুসা হবে সচল। মেসি যেরকম খেলার মাঠে খুব সচল, ঠিক আছে, খুব অ্যাক্টিভ, সেরকম মেসি তো অবশ্যই সচল হবে। তার মানে মেতে হচ্ছে মেডুসা আর সিতে হচ্ছে সচল। তাহলে মেসি যেহেতু সচল হবে, তাহলে মেডুসা তাহলে কি হবে, সচল। ক্লিয়ার? তাহলে এইটা হবে সচল, মেসি দিয়ে মনে রাখবো সচল। তাহলে এটা হবে কি, অচল। অচল না লিখে এখানে বইয়ে কি জানি লিখছে, স্থির বা এরকম কিছু। হ্যাঁ, সো স্থির ধরে নিলাম, স্থির। হ্যাঁ, বইয়ে একটু দেখি নিও স্থির লিখছে নাকি অচল লিখছে। অচল লেখার কথা নাই, স্থির লার্ভা দশা, যেখানে লার্ভা দশাটা মুভ করে না, সাঁতার কাটে না। সো এটা হচ্ছে সচল সাঁতারু, লার্ভা দশা হচ্ছে মেডুসা। আর এই অবস্থায় সাঁতার কাটে না, পলিপ। প্রথমে মনে হয় পলিপ থাকে, এরপর আস্তে আস্তে মেডুসা হয়।
তো যাই হোক, তো মনে রাখবা এটাই যে কোনটা সচল দশা কোনটা অচল দশা, মেসি দিয়ে মনে রাখবা, মেডুসা হচ্ছে সচল দশা। ক্লিয়ার? এরপরে আসো সি দিয়ে কি মনে রাখবো, সি দিয়ে কি মনে রাখা যায় বলো তো? সি দিয়ে কি মনে রাখবো? সি দিয়ে মনে রাখবো সিলেন্টেরন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সিলেন্টেরন নামক এদের একটা স্পেশাল গহ্বর থাকে, যেটা মূলত হচ্ছে এক ধরনের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বুঝে আসছে কিনা দেখো। সিলেন্টেরন হচ্ছে এক ধরনের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখন বাংলা বলি, সেটা হচ্ছে গ্যাস্ট্রোর বাংলা হচ্ছে পরিপাক, পরিপাকের সাথে রিলেটেড, আর ভাস্কুলার মানে হচ্ছে সংবহনের সাথে রিলেটেড, তাহলে পরিপাক সংবহন, আর এটার অর্থ হচ্ছে গহ্বর। তাহলে এভাবে লিখলাম, পরিপাক সংবহন গহ্বর। ঠিক আছে, পরিপাক সংবহন গহ্বর। তাহলে সিলেন্টেরন নামক এক ধরনের পরিপাক সংবহন গহ্বর আছে। তাহলে এটার কাজ কি হবে যদি বলে, এটার কাজ কি? এটার কাজ কি যদি বলা হয়, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিলেন্টেরনের কাজ কি, তাহলে এটার উত্তর এটার কথাটার মধ্যেই লুকায় আছে। কারণ বলছে সিলেন্টেরন এক ধরনের পরিপাক সংবহন গহ্বর, তাহলে তার কাজ কি হবে? পরিপাক এবং সংবহন কি, তাই তো? তার কাজটা কি হবে? পরিপাক এবং সংবহন। শেষ। তাহলে সিলেন্টেরনের কাজও সেম, সেটা পরিপাকের কাজেও কাজ করবে, আবার সংবহনের কাজেও কাজ করবে। তাহলে দুইটা করে আলাদা পরিপাক তন্ত্র নাই, সংবহন তন্ত্র নাই। একটা গহ্বর আছে সিলেন্টেরন নামক, যেটা পরিপাকের কাজও করবে, সংবহনের কাজও করবে। এই জন্য আমরা এখানে সংবহনের কোনো কাজ করে আসিনি। মনে পড়ছে? আমি বলছি না সংবহনতন্ত্রের ভিতরে আসবে। এদের সংবহনতন্ত্র হচ্ছে মূলত কিনটা পরিপাক সংবহন গহ্বর, এই সিলেন্টেরন সংবহনের কাজ সেই করে। আবার পরিপাকতন্ত্র আমরা বলছিলাম না, অ্যান্টারোজোয়া হচ্ছে বাকি সবাই যাদের পরিপাক নালী আছে। তার মানে এদের পরিপাক নালী কি আছে? সিঞ্জারিয়াদের উত্তর হচ্ছে কি হ্যাঁ আছে, কিন্তু পরিপাক নালী কোনটা সেটা হচ্ছে কি স্পেসিফিক পরিপাক নালী নাই। একটা গহ্বর আছে পরিপাক সংবহন গহ্বর, এটা একই সাথে পরিপাকের কাজও করে, সংবহনও কাজও করে। দুইটা মানে ডুবলি, মানে একই সাথে দুই কাজ করতে পারতেছে। মানে এদের স্পেসিফিক করে আলাদা করে পরিপাক নালী নাই, কিন্তু সিলেন্টেরন আছে যেটা দুইটার কাজ করতেছে, পরিপাক নালীর কাজও করতেছে, সংবহন নালীর কাজও করতেছে। ক্লিয়ার তো? তাহলে তার কাজ কি? পরিপাক এবং সংবহনের কাজে ব্যবহৃত হয়। শেষ। সিলেন্টেরন নামক এক ধরনের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর আছে, যা একই সাথে পরিপাক এবং একই সাথে সংবহনের কাজ করতে পারে। তারপরে আসো নিডারিয়াতে এন দিয়ে কি বুঝাবো? এন দিয়ে কি বোঝানো যায়? এন দিয়ে মনে রাখবো নিডোব্লাস্ট অথবা নিডোসাইট নামক কোষের কথা। আমরা জানি সাইট মানে কোষ, ব্লাস্ট মানেও কোষ। মনে রাখবা একটা জিনিস, যে ব্লাস্ট মানে হচ্ছে বেবি, বি ফর ব্লাস্ট, বি ফর বেবি। সাইট মানে হচ্ছে সি ফর সাইট, সি ফর চাইল্ড। তুমি আমাকে বলো কোনটা বেশি ছোট, বেবি না চাইল্ড? অবভিয়াসলি বেবি ছোট, কারণ বেবি ওয়া ওয়া করতেছে, তাকে তো আমি বেবি বলি। আর চাইল্ড হচ্ছে যে দৌড়াদৌড়ি করতেছে, ওকে আমি চাইল্ড বলি। তার মানে খেয়াল করলে বুঝবা যে বেবি হচ্ছে কে ছোট। তার মানে মনে রাখবা নিডোব্লাস্ট হচ্ছে অপরিণত একটা কোষ, অপরিপক্ক একটা কোষ, আর নিডোসাইট সে হচ্ছে একটু পরিপক্ক বা পরিণত একটা কোষ। এইটা যাতে মাথায় থাকে, এটা যাতে মাথায় থাকে। তাহলে নিডোব্লাস্ট এবং নিডোসাইটের মধ্যে জাস্ট পার্থক্য এতটুকু, একটা হচ্ছে অপরিণত, একটা হচ্ছে পরিণত, বাট আর কোনো পার্থক্য নাই। কিন্তু এই দুইটা কোষ নিয়ে যে আমি কথা বললাম, এই দুইটা কোষের আসলে কাজ কি? তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই দুইটা কোষের কাজ কি? এই দুইটা কোষের কাজ হচ্ছে শিকার এবং আত্মরক্ষা। এরা অন্যকে শিকার করবে, ঠিক আছে, অন্যকে শিকার করবে, এবং কেউ যদি মারতে আসে আত্মরক্ষা করবে। অন্যকে শিকার করবে, নিজের সেলফ ডিফেন্স এবং আত্মরক্ষা করবে। শিকার এবং আত্মরক্ষার কাজে এদের স্পেশালাইজড কিছু কোষ আছে।
শিকার এবং আত্মরক্ষার জন্য স্পেশালাইজড কিছু কোষ আছে, যে কোষের নাম হচ্ছে নিডোব্লাস্ট এবং নিডোসাইট। অপরিণত হলে তাকে নিডোব্লাস্ট বলি, সেটা বেশি বেশি অ্যাক্টিভ। আর একটু বয়স্ক হয়ে গেলে, ম্যাচিউর হয়ে গেলে, পরিণত হয়ে গেলে তাকে আমরা বলি নিডোসাইট। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা এই কোষের ভিতরে একটা গহ্বর থাকে। এই কোষটার ভিতরে একটা গহ্বর থাকে। এই গহ্বরটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কি সিস্ট? নেমাটোসিস্ট। অনেক কিছু বলে ফেলতেছি, তাই না? মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে, কিছু করার নাই, প্রথমবার পড়তে গেলে অনেক কিছু কঠিন লাগতে পারে। নেমাটোসিস্ট নামক গহ্বর থাকবে। নেমাটোসিস্ট নামক গহ্বর থাকবে। মজার ব্যাপার কি জানো? এই গহ্বরটার মধ্যে কি থাকবে? বিষাক্ত পদার্থ থাকবে, বিষাক্ত তরল থাকবে, যে তরলটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এটা এই চ্যাপ্টারে না পাইলেও পরের চ্যাপ্টারে পাবা, বাট একসাথে পড়ে ফেলো। সেটা হচ্ছে এদের এই নেমাটোসিস্ট নামক গহ্বরের মধ্যে একটা তরল পাবো। এই গহ্বরটার ভিতরে একটা তরল থাকবে, তরলপূর্ণ একটা গহ্বর, বিষাক্ত তরল। সেটার নাম হচ্ছে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল। তাইলে মনে রাখবো নেমাটোসিস নামক গহ্বরে বিষাক্ত হিপনোটক্সিন নামক একটা তরল পদার্থ থাকে। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত একটা বিষাক্ত পদার্থ। লিখে রাখতে পারো, এটার কম্বিনেশন হচ্ছে প্রোটিন এবং ফেনল, এই দুটা মানে সাবস্টেন্সের সমন্বয়ে হচ্ছে বেসিক্যালি বিষাক্ত পদার্থটা তৈরি হয় বা বিষ তৈরি হয়। তো এই বিষটা কেন আছে বুঝতে পারতেছো? এই কোষটার কেন আমার শিকার আত্মরক্ষা করতে পারতেছে? কারণ এই কোষটার ভিতরে একটা গহ্বর আছে, যে গহ্বরের মধ্যে সে স্টোর করে রাখছে কি বিষ। এই বিষটা অন্যকে শিকার করতে সাহায্য করবে। আবার কেউ যদি মারতে আসে তাকে আমি নিজের সেলফ ডিফেন্সের জন্য এটা মেরে দিব, যাতে সে মরে যায়। তুমি এটা তো নর্মালি বোঝা যাচ্ছে, তাই না? তার মানে এই একটা কোষ কেন শিকার আত্মরক্ষা কাজ করতেছে? কারণ আসলে সত্যি কথা বলতে গেলে এই কোষের ভিতরে যে জিনিসটা আছে, যেটা হচ্ছে নেমাটোসিস্ট নামক গহ্বর, অথবা এই গহ্বরটা এই যখন নিউরোব্লাস্ট নামক কোষগুলো একটার পর একটা সজ্জিত হয়, জানো, এরকম নেমাটোসিস্ট নামক কোষগুলো, এই কোষগুলো যখন একসাথে অনেকগুলো সজ্জিত হয় একসাথে, সেটাকে কি বলে জানো? নেমাটোসিস্ট ব্যাটারি ডাকে। নেমাটোসিস্টের অনেকগুলো সিস্ট হয়ে গেছে না একসাথে, ভিতরে ভিতরে অনেকগুলো সিস্ট আছে। সো এগুলো একসাথে মিলে একটা ব্যাটারি হয়ে গেছে, অনেক ব্লাস্ট হয়ে গেছে, মানে ব্লাস্ট হবে এটা একসাথে। এখন সবাই ছাড়লে একদম মরে যাবে সামনে যে আছে প্রতিপক্ষ। সো এই জন্য একসাথে বলে নেমাটোসিস্ট ব্যাটারি। যে রাখতে পারো টার্মটা, তোমাদের কাজের না তেমন একটা এই চ্যাপ্টারে, একদম এমন না। সো নেমাটোসিস্ট ব্যাটারি রাখে, বুঝতে পারতেছো? এখন আমি তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াবো, যেটা হচ্ছে এক জায়গায় অনেক কিছু লেখানো হচ্ছে, কিছু করার নেই, একটা জায়গায় লিখে দিচ্ছে যাতে তোমার সব কিছু মনে থাকে এক জায়গায়। তো আরেকটা এমসিকিউ আসে পরীক্ষায়, সেটা হচ্ছে নেমাটোসিস নামক গহ্বরকে বলা হয় দংশন অঙ্গাণু। নিডারিয়া পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু নিচের কোনটি? সো এটা খুবই কমন একটা প্রশ্ন আসে, খুবই কমন একটা প্রশ্ন আসে। আচ্ছা, এটা কমন একটা প্রশ্ন আসে, দংশন অঙ্গ কাকে বলে? সো যদি অপশানে দেয়া থাকে নিডোব্লাস্ট এবং নেমাটোসিস দুইটাই, তাহলে কোনটা দাগাবা? একটু চিন্তা করো বিবেককে, আমি একটু টাইম দিলাম। ধরে নিচ্ছি আমি তোমরা চিন্তা করছো, এখন আমি তোমাকে বলি অবশ্যই দংশন অঙ্গাণু হবে নেমাটোসিস্ট। কারণ চিন্তা করে দেখো, অঙ্গাণু বলছে, দংশন অঙ্গাণু। অঙ্গাণু কি হয়? কোষের ভিতরে যে কোনো একটা অঙ্গাণু থাকে তাকে আমি অঙ্গাণু বলি। পুরো কোষটাকে দ্বারা অঙ্গাণু রাখতে পারবো না আমরা, তাই না? সো নিডোব্লাস্ট হতে পুরো কোষটাকে কি জন্য অঙ্গাণু রাখবো? কোষের ভিতরে যে জিনিসটা আছে, পার্টিকুলারভাবে গহ্বরটা আছে, ওই গহ্বরটাকে আমি অঙ্গাণু রাখতে পারি। এই জন্য নেমাটোসিস্টকে বলা হয় দংশন অঙ্গাণু। মাথায় যাতে থাকে, এটা আমরা অনেকে ভুলে যাই যে নিডোব্লাস্টকে বলে নাকি নেমাটোসিস্টকে বলে। নেমাটোসিস্টকে বলবো দংশন অঙ্গ, কারণ অ্যাকচুয়ালি তার মধ্যে বিষ তো তার ভিতরেই, তাই না? দংশন অঙ্গাণু। ক্লিয়ার? আরেকটা লাস্ট বাকি রয়ে গেছে। এই বিষ দিয়ে কিন্তু আমরা বিষের কথা বুঝাই নাই, এই বিষ দিয়ে বুঝাইছি হচ্ছে বিষ, বাংলা সংখ্যা 20। এই বিষ দিয়ে কী বুঝেছি? বাংলা সংখ্যা 20। 20 সংখ্যাটার তাৎপর্য কি? 20 প্রজাতির স্বাদু প্রাণীর বা মিঠা পানির, বাকি সবাই হচ্ছে সামুদ্রিক। শেষ। তাহলে নিডারিয়া পর্বে তোমার যা জানা লাগবে মানে এক জায়গায় বলে দিছি, এখন উদাহরণ পড়ে নিবা, তাইলেই হচ্ছে মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো পলির নিডারিয়া মরে বিষে, তারপর এখান থেকে বের করে দিব কি কি পয়েন্ট আছে।
আর কমন পয়েন্টগুলো তো সাথে আগে লিখেই নিব, আমরা আবার একটু দেখি মিলাই নিই। যে জিনিসটা বাদ পড়ছে সেটা হচ্ছে পরিপাক। এদের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুইটা পরিপাকই হয়, যেটা তোমরা মনে রাখতে পারো এক্সট্রা। তারপরে অবশ্যই বুঝতে পারতেছো যে মেডুসা হবে যৌন দশা, কারণ সচল যদি কোনোতে যদি সচল হইতে হয় তাহলে সেটা তার যৌন দশা, তাই না? কারণ তুমি কি ইনঅ্যাক্টিভ থেকে কি যৌন কাজকর্ম করতে পারবা না, তাই না? সেক্সুয়াল অ্যাক্টিভিটি সম্ভব না। সো মুক্ত সাঁতারু মুক্তজীবী হবে মেডুসা, আর স্থির হবে পলিপ অযৌন দশা, মাথায় রাখবা। হাইড্রা এবং জেলিফিশ এই দুইটা উদাহরণই মনে রাখতে পারলে এনাফ। এছাড়াও সমুদ্রপালক, সামুদ্রিক বল্লা, এগুলো সবচেয়ে বিষাক্ত, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশের নামটা একটু পড়ে রাখবা, আমি একটু আলাদা করে দেই। এই যে সামুদ্রিক বল্লা, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। এটা আসতে পারে পৃথিবীর সবচেয়ে কঠিন বিষাক্ত মানে জেলিফিশ কোনটা, সেটা হচ্ছে সামুদ্রিক বল্লা। এটা সবচেয়ে কঠিন জেলিফিশ, মানে সবচেয়ে বিষাক্ত জেলিফিশ সামুদ্রিক বল্লা। ক্লিয়ার? সমুদ্র পালক, সামুদ্রিক বল্লা, সামুদ্রিক কোরাল। সো আমরা উদাহরণ হিসেবে দুইটা মনে রাখতে চাইলে হাইড্রা মনে রাখবো এবং জেলিফিশ মনে রাখবো, শেষ। আর অন্যান্যগুলা হচ্ছে এক্সট্রা, সামুদ্রিক বল্লা, সামুদ্রিক কোরাল, সমুদ্র পালক। তো এরকম সেম টাইপের উদাহরণগুলো কই পাবো জানো? ওই যে একানোডার্মাটাতে। এই জন্য তোমাকে একটা সাজেশন দিই, এখানে যেগুলো পড়ছো না একটু ফিক্স করে মুখস্থ করে ফেলতে পারলে ভালো। ফিক্স করে মুখস্থ করা তো সামুদ্রিক কোরাল, তারপর হচ্ছে কি বললাম সামুদ্রিক বল্লা, তারপরে সমুদ্র পালক, তাই না? এগুলো একটু মুখস্থ করে ফেলো, কারণ এই বাদে সমুদ্র সাগর রিলেটেড যা পাবা উদাহরণ সেগুলো হবে একাইনোডার্মাটা। তাহলে তুমি এমসিকিউ দাগাইতে তোমার সুবিধা হবে। একটা পুরোটা মুখস্থ করে ফেলো, বাকি যে কোনো সাগর রিলেটেড ওয়ার্ড দেখবা, সমুদ্র রিলেটেড ওয়ার্ড দেখবা, সমুদ্র তারা, সমুদ্র শশা, সমুদ্র আর্চিন, সাগর আর্চিন, যা দেখবা সব হবে একাইনোডার্মাটা। এটা টেকনিকটা ধরাই দিচ্ছে, ধরো এই টেকনিকটা মাথায় রাখবা আজীব। সো আমরা এখন দেখবো হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব, ঠিক আছে? আচ্ছা, সো প্লাটিহেলমিনথেস পর্ব এবং এরপরে যে নেমাটোডা পর্ব, দুইটা পর্ব কিন্তু খুবই রিলেটেড দুইটা পর্ব। কেননা দুইটা পর্ব হচ্ছে কৃমির পর্ব। সো প্লাটিহেলমিনথেস হচ্ছে বুঝতে পারছো প্লেটের মতো, অর্থাৎ প্লেট কীরকম হয়, চ্যাপ্টা। প্লাটিহেলমিনথেস, সো তার নামের মধ্যেই প্লেট শব্দটা দিয়ে বুঝতে পারছো প্লেটের মতো, প্লেট মানে ফ্ল্যাট। সো এরা হবে ফ্ল্যাট হেলমিন্থ। হেলমিন্থ মানে বুঝো, হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি। সো হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি, আর প্লেট মানে হচ্ছে প্লেট থেকে আসা হচ্ছে ফ্ল্যাট। প্লেট কীরকম হয়, ফ্ল্যাট। তো ফ্ল্যাট কীরকম, ফ্ল্যাট মানে বুঝতে পারতেছো চ্যাপ্টা। সো এরা হবে বেসিক্যালি চ্যাপ্টা কৃমি। কীরকম কৃমি? এরা হবে চ্যাপ্টা কৃমি। ক্লিয়ার? সো এই যে দেখো এই পর্ব প্রাণীগুলোকে আমরা চ্যাপ্টা কৃমি বলি। এবং ঠিক এটার পরের যে পর্বটা সেটা হচ্ছে নেমাটোডা, যেটা বেসিক্যালি আমার হচ্ছে অন্যান্য কৃমি, গোল কৃমি এবং সুতা কৃমি। সো এদের অপর নাম হবে কি, গোল কৃমি অথবা সুতা কৃমি, থ্রেডম অথবা রাউন্ডর। ক্লিয়ার? সো মাথায় রাখবো দুইটার অপর নাম। তা পর্ব 3 এবং পর্ব 4 দুইটাই হচ্ছে কৃমির পর্ব, কিন্তু পর্ব 3 প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টা কৃমি, আর পর্ব 4 যেটা নেমাটোডা সেটা হচ্ছে গোল কৃমি অথবা সুতা কৃমি, আর ইংরেজিতে বললে রাউন্ডওয়ার্ম অর থ্রেডওয়ার্ম। মনে থাকবে? আশা করি মনে থাকবে। যেহেতু দুইটা পর্ব ইন্টার রিলেটেড, দুইটা কৃমির পর্ব, হেলমিনথের পর্ব, তাহলে আমরা দুইটাকে একসাথে ডিসকাস করা আই থিঙ্ক ইটস বেটার। তাহলে আমরা দুজনের মধ্যে খুব কন্ট্রাস্ট করে পড়াটা আমাদের পক্ষে ভালো হবে, এবং এতে করে আমাদের দুইটার মধ্যে তুলনামূলক আলোচনাটা হলে আমরা দুইটা পর্ব নিয়ে খুব ভালো ধারণা পাবো। অর্থাৎ একটা পড়ার পর আরেকটা ভুলে গেলাম, বা আরেকটা পড়ে আরেকটা আগেরটা ভুলে গেলাম, এটা হবে না। আমাদের দুইটা সম্পর্কে একই সাথে নলেজ গেইন হবে। সো আমরা একসাথে পড়া ট্রাই করবো। সো চলো আসো আমরা যেটা করতে পারি, দুইটার মাঝখানে ধরো এই জায়গায় আমরা একটা বক্স করতে পারি। সেটা হচ্ছে এই জায়গায় আমরা এখানে একটা নিয়ে নিই। ওকে, আমরা এখানে একটা ডিভাইডার দিয়ে দেই। ডিভাইডারটা আমি জানি না সোজাতে করতেছি কিনা, এত লম্বা বোর্ডের মধ্যে সোজা ডিভাইডার করা কঠিন ব্যাপার, বাট স্টিল আই উইল ট্রাই। আর একটু নিচে নিয়ে যায় কারণ উপরে আলোচনা বেশি করব, বাট স্টিল এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো আচ্ছা, ঝামেলার কিছু নাই, আপাতত এটা দেই এই
এরপরে হচ্ছে কালো কালার দিয়ে আমরা একটা কমন পয়েন্ট নিয়ে আলোচনা করব, মাঝখানে একটা কমন পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো কালোটা যদিও খুব ভালো কালো হয় নাই, কালোটা আরও ভালো ব্ল্যাক থাকতে পারতো, আমরা একদম এই ব্ল্যাকটা চুজ করলে ভালো হইতো। তো মোটা কালি নিয়ে নিই। ভেরি গুড। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আলোচনা করব, উপরে হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস নিয়ে আলোচনা করব। একটা কাজ করি, আরও উপরে লিখি প্ল্যাটিহেলমিনথেস, হেলমিনথেস বানান ভুল করি না আশা রাখি। তারপর হচ্ছে নেমাটোডা। ওকে, Platyhelminthes and our nematoda. Okay, all right. So খেয়াল করো যে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার মধ্যে দুইটা কমন পয়েন্ট কি, এরা দুইজনে হচ্ছে কৃমি, তাই না? একদম একটা মেইন পয়েন্ট তাদের মধ্যে পুরা কমন, যে দুইজনে হচ্ছে কৃমি। সন্দেহ আছে? সন্দেহ নাই। মনে রাখবা যে কোনো কৃমির একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটাকে আমি বলি রস ক্রাইটেরিয়া। কি ক্রাইটেরিয়া? রস। এই রস তাদের জীবনে থাকবে না। কৃমিদের নিজেদের কোনো রস নাই, তারা হচ্ছে অন্যর থেকে পুষ্টি নিয়ে বাঁচে, তাই না? নর্মালি এটাই তো হয়, কৃমিগুলো নর্মালি এটাই হয় নর্মালি। হ্যাঁ, তো মাথায় রাখবা এদের জীবনে আসলে কি নাই? রস নাই। কৃমির জীবনে কোনো রস নাই, এই কথাটা লেখো। কৃমির জীবনে মনে রাখবা যে কোনো কৃমির জীবনে এই জিনিসটা হচ্ছে কমন। আচ্ছা, আমরা আরেকটু ছোট করি এটা। যে কোনো কৃমির জীবনে রস থাকবে না। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা, এই জিনিসটা একটু জানার বা বোঝার বা যাই করো না কেন একটু মনে রাখবা, রস নাই, কৃমির জীবনে রস থাকবে না। তো ভাইয়া রস দিয়ে কি বুঝাচ্ছেন ভাইয়া, যে কোনো কৃমির রস থাকবে না? দেখো, তোমাকে একটা অসাধারণ একটা টেকনিক শেখাচ্ছি, সেটা হচ্ছে র দিয়ে মনে রাখবা রক্ত সংবহন তন্ত্র। কি? রক্ত সংবহন তন্ত্র। এবং দন্তেশ্ব দিয়ে একটু জোর করে দন্তেশ্বকে তালবেশ্য বানায় শ্বসনতন্ত্র। চিন্তা করবা। তাহলে মনে রাখবা যে কোনো কৃমির প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা যেহেতু কৃমি, ওদের রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকবে না। এটা মনে রাখতে অনেক কষ্ট হয়। সো এই জন্য জাস্ট একটা জিনিসই মাথায় রাখবা, রস নাই। এটার ক্ষেত্রেও কমন পয়েন্ট, এটার ক্ষেত্রেও কমন পয়েন্ট। ক্লিয়ার? এটা কিন্তু বইয়ে বলা নাই সেভাবে, এই জন্য মানে এইভাবে ভাইয়ার মতো করে বলা নাই, এই জন্য তোমরা মনে রাখতে পারো না, পেস লাগাই দাও। সো এটা আর এখন আর জীবনও পেস লাগবে না। ঠিক আছে? তাহলে আমরা পর্ব একেও সংবহনতন্ত্র পাইছিলাম কোনো না কোনো, নালীতন্ত্র পাইছিলাম, তাই না? ব্লাস্টোসিল পাইছিলাম, এগুলো একটা সংবহনের কাজ করতেছিল, যদিও পরিপাকের কাজ হচ্ছিল না, পরিপাকতন্ত্র ছিল না পরিফেরার। পর্ব 2 আমরা দেখলাম কি পরিপাক এবং সংবহন দুইটার জন্য একটা কমন একটা ওয়ে ছিল, যেটা হচ্ছে সিলেন্টেরন, তাই না? এখন পর্ব 3 এবং 4 ক্ষেত্রে সে দেখতেছে কোনো সংবহনতন্ত্র নাই, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র পুরাটা গায়েব। বোঝা যাচ্ছে? পাশাপাশি শ্বসনতন্ত্র নিয়েও এদের কোনো আলাপ আলোচনা নাই, শ্বসনতন্ত্র গায়েব। ঠিক আছে? শ্বসনতন্ত্র গায়েব। ক্লিয়ার? এখন আসি প্লাটিহেলমিনথেসের কমন পয়েন্টগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমরা এই জায়গায় ছোট্ট করে কমন পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব, ছোট্ট করে। আর এই জায়গায় আমরা নেমাটোডার ছোট্ট করে কমন পয়েন্টগুলো ডিসকাস করব। দেখি, চলো। 1 নম্বর কমন পয়েন্ট আমরা জানি যে এটা কোন সংগঠন মাত্রার হবে। আমরা একটু ছোট করে নিতে পারি এটা। এটা হবে, দেখো, কোষীয় সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা। এখন হবে এটা হবে কি টিস্যু অঙ্গ, তাই না? এটা হবে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। আমি কি ভুল বললাম? আমি মনে হয় না ভুল বলছি, তাই না? এরা হবে টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন মাত্রার, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। বুঝে আসছে? টিস্যু অঙ্গ। তাহলে এরা কি হবে? অঙ্গতন্ত্র মাত্রার, তাই না? এটা যেহেতু পর্ব 4 পরের, এটা পর্ব 3, এটা পর্ব 4, তাই না? হ্যাঁ, ওকে। সো অঙ্গতন্ত্র মাত্রার। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এখন আসো যে এটার ভ্রূণস্তর কত হবে। আমরা জানি যে 3 পর থেকেই ত্রিস্তরী হয়ে যায়। এটাও ত্রিস্তরী প্রাণী হবে, এটাও ত্রিস্তরী প্রাণী হবে।
ক্লিয়ার? ক্লিয়ার তো? এখন আসো যে তোমার ত্রিস্তরিতে 3টা স্তর কী কী, এটা তো আমরা জানি, পারলে একটু লিখে রাখতে পারো এই জায়গায়, যদিও ছোট জায়গায় আমি আর লিখতেছি না। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম পড়াইছি তো আগে। এই জিনিসগুলো আবার লিখে দিব, 3টা স্তর কী কী চাইলে লিখে দিতে পারো, কোন কোন স্তর থেকে আমাদের ভ্রূণীয় কয়টা স্তর, ভ্রূণীয় স্তর 3টা, তাহলে কী কী এটাও লিখে দিতে পারো। তারপরে আসো, ত্রিস্তরী হওয়া সত্ত্বেও আমাদের প্লাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট। আমরা জেনারেলি ত্রিস্তরী হইলে আমরা চিন্তা করি কি সিলোম আছে কিনা, কারণ সিলোমের একটা ক্রাইটেরিয়া ছিল ত্রিস্তরী প্রাণী আগে হওয়া লাগবে। তো ত্রিস্তরী প্রাণী হওয়ার পরে এবার চিন্তা করি গহ্বর আছে কিনা, গহ্বরে বাকি 2টা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে কিনা। যখন দেখি করতেছে না, তখন সেটা সিলোম হইল না। তার মানে খেয়াল করে দেখবা এরা ত্রিস্তরী হইলেও এদের সিলোম নাই, অর্থাৎ এরা হচ্ছে অ্যাসিলোমেট। এরা কি ভাইয়া? এরা হচ্ছে অ্যাসিলোমেট, তাই না? আর আমরা পড়ছিলাম পর্ব 1 থেকে 3 হচ্ছে অ্যাসিলোমেট, কিন্তু পর্ব নম্বর 4 যেটা হচ্ছে নেমাটোডা, সেটা কি হবে? সুডোসিলোমেট। মনে করে দেখো, এটা হবে সুডোসিলোমেট, কারণ এদের প্রকৃত সিলোম না থাকলেও একটা অপ্রকৃত সিলোম থাকে, তাই না? আচ্ছা, খেয়াল করছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কথা। আর প্রতিসমতা যদি বলি, দুইটাই তো কৃমি, বেসিক্যালি দুইটাই হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা তো বলছিলাম যে যেগুলো বাদ দিয়ে যা থেকে যায়, মানে যেগুলো পড়াইলাম এগুলো বাদে যা থেকে যায় সব হবে কি ভাইয়া? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে অবশ্যই কৃমিও হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাই না? আবার এটাও হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেহেতু দুইটাই কৃমি বেসিক্যালি, তাই না? আচ্ছা, এখন মাথায় আর কি রাখা সম্ভব? নন কর্ডেড বলতে পারো। আর পরিবহন সংবহনতন্ত্র যদি বলার আসলে ওয়ে নাই, কারণ রস নাই, এই কথাটা তুমি অ্যাড করবা। মানে এই কমন পয়েন্টগুলোর পাশাপাশি দুইটার একটা কমন পয়েন্ট আছে না, এটাও তো কমন পয়েন্ট, রস নাই, তাই না? এটা ওদের জন্য, এই দুইজনের জন্য কমন পয়েন্ট, তাই না? রস নাই, এই কথাটা এই দুইজনের জন্যই কমন পয়েন্ট। এখানেও লিখবো রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই, এখানেও লিখবো রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র নাই। তাহলে পয়েন্ট হয়ে গেছে কয়টা? 4টা, 5টা পয়েন্ট হয়ে গেছে, কিন্তু অথবা 6টা পয়েন্ট। আমরা যদি বলি রক্ত সংবহনতন্ত্র উপস্থিত, শ্বসনতন্ত্র উপস্থিত, 6টা পয়েন্ট হয়ে গেছে, সেট হচ্ছে। আচ্ছা, তাইলে 6টা পয়েন্ট আছে, এমনি এমনি বলতে বলতে হয়ে গেল, আমরা এখন ইউনিক পয়েন্টে যাই নাই। সো আমরা আসি একদম ইউনিক পয়েন্টগুলো আলোচনা করতে। সো ইউনিক পয়েন্টগুলো কীভাবে মনে রাখতে পারি? ইউনিক পয়েন্ট মনে রাখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা মনে রাখবো নেমাটোডা বৈশিষ্ট্য মনে রাখবো। নেমাটোডার অনেক এক্স্যাক্টলি বিপরীত বৈশিষ্ট্য হয় হচ্ছে প্লাটিহেলমিনথেসে, ঠিক আছে? নেমাটোডার এক্স্যাক্টলি বিপরীত বৈশিষ্ট্যগুলো হয় হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসে, সবসময় না হলেও মোটামুটি বিপরীত বৈশিষ্ট্যগুলো হয়। যেমন আমরা একটা বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি, যেমন সেটা হচ্ছে যে ধরো প্লাটিহেলমিনথেস আছে, তার মানে এই কৃমি হচ্ছে সবাই পরজীবী, এই কৃমিগুলো সবসময় হয় পরজীবী। এই জিনিসটা মাথায় রাখবা, প্লাটিহেলমিনথেস পরজীবী, এই কৃমিগুলো হয় পরজীবী, একদম মাথায় রাখবা। কিন্তু এই কৃমিগুলা মধ্যে এরা পরজীবীও হইতে পারে অথবা মুক্তজীবী হইতে পারে, অর্থাৎ এই কৃমিগুলা সবসময় পরজীবী হবে না, এই কৃমিগুলো মুক্তজীবীও হওয়া সম্ভব, এই জিনিসটা মাথায় রাখবা। আবার ধরো এই কৃমিটা হচ্ছে উভলিঙ্গ, আমরা জানি যত অনুন্নত তারা হচ্ছে উভলিঙ্গ হয়, কিন্তু নিচের যে কৃমিটা ভাইয়া সেটা হবে একলিঙ্গ, বোঝা যাচ্ছে? সো আমি জাস্ট একটু সেটসে 2টা উদাহরণ নিয়ে আলোচনা করলাম। সো এখন আমরা দেখি নেমাটোডার বৈশিষ্ট্যগুলো কি, এটা মনে রাখার কোনো টেকনিক আছে কিনা ভাইয়া। সো আমার টেকনিকটা হচ্ছে নেমাটোডা দিয়ে মনে রাখবো, নেমাটোডাই মনে রাখবো। সো নেমাটোডার ছন্দ হবে নেমাটোডা। সো কোনটা দিয়ে কি মনে রাখবো আসো চলো দেখাই। হ্যাঁ, একটু মোটা করে নিই হালকা। আচ্ছা, সো আমরা দেখি, একটু মোটা করা দরকার। নেমাটোডা, ক্লিয়ার? নেমাটোডা, নেমাটোডা। তো কি বলতে পারি? আচ্ছা, আগে বক্স করি। মনে রাখবা এন দিয়ে কি মনে রাখবো? এন দিয়ে মনে রাখবো হচ্ছে এরা দেখতে কীরকম হয় কৃমিগুলা। আমরা আগে বলছিলাম এরা হচ্ছে গোল কৃমি, নাহলে সুতা কৃমি। তো সুতা কীরকম হবে? সুতা হবে কীরকম? যে নলের মতো। সো এদের দেহটা আসলে নলের মতো, এদের দেহটা হবে নলাকার। দেহটা হবে কীরকম? দেহ হবে নলাকার। এটা হচ্ছে ওদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট যে এখানেই এন দিয়েই
এদের গঠনটাকে বলা হয় নলের ভিতর নল গঠন। কি বলা হয়? নলের ভিতর নল গঠন। জিনিসটাতে আসি, নলের ভিতর নল, এই একটা স্পেশাল গঠন তাদের দেখা যায়। এই গঠনটাকে আমরা কি বলি? নলের ভিতর নল। শুধু নলাকার দেহ বললে হবে না, এদের স্ট্রাকচারটার একটা নাম আছে, নলের ভিতর নল। জিনিসটা কেন বলে আসো একটু এক্সপ্লেনেশন মনে হয় তোমাদের জানতে হবেই। আমি একটু দেখি এটাকে হালকা একটু ছোট করা যায় কিনা। হ্যাঁ, হালকা একটু ছোট করে নিলাম। আচ্ছা দেখো, সো মাথায় রাখবা, এই যে ধরো এইটা ধরো ওদের দেহ, ওদের দেহটা নিজের কীরকম? পুরা নলাকার। কোনো সন্দেহ আছে? না। কিন্তু এই নলের ভিতরেও আরেকটা নল থাকে, যেটা হচ্ছে তাদের পরিপাকনালীর নল। এই দেহের ভিতরে আছে হচ্ছে পরিপাকনালীর নল, যেটা আমরা ধরো দেখতে পাচ্ছি না। সেই জন্য একটু আচ্ছা ডটেড করি, ঠিক আছে? আচ্ছা পোলা পাইন আবার ডটেড বললে অন্য কিছু মাথায় নিয়ে আসবে, সমস্যা ভাই। কিন্তু এটা ডটেড লাইনই ভাই, কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, ধরো সেট হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, হ্যাঁ ধুর এটা কাটি। ধরো নল, তাহলে বাহিরে হচ্ছে দেহটা নলাকার, দেহটা হচ্ছে নলাকার, সেটার ভিতরে যে নলটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে পরিপাকনালীর নল। সেটা মূলত হচ্ছে পরিপাকনালীর নল। সো সেটা হচ্ছে বেসিক্যালি কি? পরিপাকনালী। এদের যে পরিপাকনালীটা, পরিপাকনালীর নল। একটু পরিপাকনালীর নলটার দিকে তাকাও, আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকো। তাকাইলে তোমার একটা জিনিস ক্লিয়ার হবে, এটার একটা মুখছিদ্র আছে, এটার একটা পায়ুছিদ্র আছে, এটার একটা ইনপুট আছে, এটার একটা আউটপুট আছে। যার মানে এটার একটা মুখছিদ্র আছে, আছে কি নাই? আছে কি নাই? আছে। সামনে পিছনে একটা পায়ুছিদ্র আছে কি নাই? ভাইয়া আছে। আপনার ছবি যেভাবে আঁকছেন সেভাবে আছে। তার মানে মুখছিদ্র এবং পায়ুছিদ্র যদি দুইটাই থাকে, সেই পরিপাকনালীকে আমি বলবো পরিপাকনালী সম্পূর্ণ। অসম্পূর্ণতার কোনো জায়গা আসে না। ভিতরে অনেক কিছু নাই থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে সংজ্ঞা যে পরিপাকনালী যদি শুরুতে মুখছিদ্র থাকে এবং শেষে গিয়ে পায়ুছিদ্র দুইটা পাই, মুখছিদ্র এবং পায়ুছিদ্র, মাউথ অ্যান্ড অ্যানাস, এই দুইটা অংশ যদি পাই, তাহলে সেইটাকে আমি বলতে হবে পরিপূর্ণ বা সম্পূর্ণ পরিপাকনালী। তাহলে পরিপাকনালীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু মনে হয় ডিসকাস করতে পারি। আমরা একটা হালকা পিঙ্ক কালার চুজ করি। পিঙ্কি কই? পিঙ্কি পিঙ্কি ধরো এটা পিঙ্ক কালার সাপোজ সেট হচ্ছে। আচ্ছা সো পরিপাকনালী বৈশিষ্ট্য, আচ্ছা এদিকে লিখতে তো জায়গা কই পাবো এগুলো নিয়ে লিখতে, ঝামেলা। একটা কাজ করি এদিকে লিখি। তাহলে পরিপাকনালী নিয়ে আমরা কি কি মন্তব্য করতে পারি? এক, পরিপাকনালীটা সম্পূর্ণ, কারণ দেখতে পাইতেছো এটার মুখছিদ্র পায়ুছিদ্র বোথ প্রেজেন্ট। মুখছিদ্র ইয়েস, পায়ুছিদ্র প্রেজেন্ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারছি সম্পূর্ণ। ব্র্যাকেটে এটা লিখে রাখো, কেন সম্পূর্ণ বলছো? মুখছিদ্র পায়ুছিদ্র উভয় উপস্থিত বলে এটাকে সম্পূর্ণ বলছো, ব্র্যাকেটে এটা লিখে রাখো। তারপরে এটা একটু খেয়াল করলে দেখবা এটা হচ্ছে সোজা। এই পরিপাকনালীটা পুরো কমপ্লিটলি সোজা না, কোনো পেঁচানো কিছু আছে? কোনো পেঁচাইছে কোনো জায়গায় না। তারপর খেয়াল করলো তো ওই পরিপাকনালী থেকে কোথাও কোনো শাখা প্রশাখা বের হয়েছে? শাখা প্রশাখা মানে যদি এদিক দিয়ে সোজা এভাবে বের হয়ে যেত, এভাবে এইভাবে কোনো শাখা প্রশাখা বের হয়েছে, সোজা গেছে গেছে, এটা কোনো শাখাও নাই, এটা কোনো শাখাও নাই, এটার শাখাও নাই। অশাখ, অশাখ বা অশাখান্বিত, অশাখ বা অশাখান্বিত, মানে সোজা অশাখান্বিত সম্পূর্ণ। তিনটা মন্তব্য করতে পারি ওদের পরিপাকনালী বা পরিপাকতন্ত্র নিয়ে, তাই না? এক্স্যাক্টলি এটার অপোজিট পয়েন্টগুলো এখানে চলে যাবে। সো আমরা এই জন্যই বলছি যে আমরা মনে রাখবো যে নেমাটোডা নিয়ে কথা বলতে থাকবো। আমাদের প্লাটিহেলমিনথেসের প্রশ্ন আসলে আমরা চিন্তা করবো হচ্ছে নেমাটোডা নিয়ে। নেমাটোডা নিয়ে যে পয়েন্টগুলো আমরা চিন্তা করতেছি এক্স্যাক্টলি এটার উপর যে ব্যাপার। নেমাটোডা যেহেতু নলের ভিতর নল, পরিপাকনালীটা সোজা সম্পূর্ণ, দুই দিকে দুইটা জিনিস আছে এবং হচ্ছে এটা শাখাবিহীন। তার মানে আমার প্লাটিহেলমিনথেসের পরিপাকনালী কেমন হবে? আসো, পরিপাকনালী কেমন হবে? এদের পরিপাকনালী কেমন হবে? আচ্ছা এটাতে লিখছো। সো এটা পরিপাকনালী কেমন হবে? আমরা এক পেজে লিখতেছি আর কি, তাতে আমাদের সব
মানে তোমাকে সব মানে তুলনা করে করে দেখাইতে সুবিধা হবে, এই কারণে। আমার তো আর এখানে পেজের কোনো কি বলতাম অভাব নাই, আমি এখানে 1000 পেজ নিতে পারবো, বাট এক পেজই দেখাইতে পারলে তোমরা মনে রাখতে পারবা। হ্যাঁ, একটু এই জন্য ঘিচিবিচি হচ্ছে, বাট মনে করো না যে খুব কঠিন কিছু পড়তেছি, আমরা খুব ইজি করে পড়তেছি। এর থেকে ইজি করে পড়া আর সম্ভব বলে আমার মনে হয় না। সো এদের পরিপাক নালে যে কমেন্ট করো, সব উল্টা কমেন্ট করো। সম্পূর্ণ বলছে, বলো হচ্ছে অসম্পূর্ণ। বলছে সোজা, বলো পেঁচানো। বলছে অশাখান্বিত, বলো শাখান্বিত। মানে সব পেঁচাইল্লা পয়েন্ট হলে এটার মধ্যে খারাপ খারাপ নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, এখন খেয়াল করলে দেখবে আমি লিখছি অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, এদের কি নাই? মুখছিদ্র নাই না পায়ুছিদ্র নাই, তাই না? এদের হচ্ছে তোমার মুখছিদ্র ঠিকই আছে, পায়ুছিদ্রটা নাই। সো মাথায় রাখতে হবে এদের কি নাই? পায়ুছিদ্র নাই। কি নাই রে বাবা? পায়ুছিদ্র নাই। এই জন্য তোমাদের বইয়ে লিখছে খুব সম্ভবত পায়ুছিদ্র বিহীন, মানে পায়ুছিদ্রটা নাই, মুখছিদ্র আছে। অনলি এক্সিস্ট করতেছে কোনটা? মুখছিদ্র। তাহলে কোনটা এক্সিস্ট করতেছে? মুখছিদ্র এক্সিস্ট করতেছে। এখন মাথায় রাখবা মুখছিদ্রে এখানেও একটা স্পেশাল পয়েন্ট আছে, এটাও মুখছিদ্র আছে, এখানেও মুখছিদ্র আছে। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? প্র্যাকটিক্যালি মনে হতে পারে এখন যে ডিফারেন্স নাই, ওরও মুখছিদ্র আছে, ওরও মুখছিদ্র আছে, দুইজনেরই একটা কমন পয়েন্ট পাওয়া যাচ্ছিলা তুমি। বাট না, এখানে আবার টুইস্ট আছে। ওর মুখছিদ্রে কিছু স্পেশাল জিনিস পাবা, আর ওর মুখছিদ্রকে আমি আরেকটা স্পেশাল আরেকটা নাম দিব। মাথায় রাখবা যে ওর যে মুখছিদ্রটা, এটা পরবর্তীতে ওষ্ঠে পরিণত হয়। ওষ্ঠ মানে তো বুঝো, ওষ্ঠ মানে হচ্ছে লিপস। এই যে আমাদের এত সুন্দর সুন্দর লিপস, এই যেই দুইটা লিপস দিয়ে, ঠিক আছে, ভবিষ্যতে তোমার প্রেমিকার সাথে বা তুমি তোমার প্রেমিকের সাথে তুমি তোমার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্পেন্ড করবা এই যে এত সুন্দর সুন্দর ওষ্ঠ লিপস দিয়ে, ঠিক আছে। সো এই লিপস কিন্তু সবার থাকে না। তাহলে শুরু হয়েছে নেমাটোডা থেকে। তো নেমাটোডা পর্বের প্রাণীদের থেকেই শুরু হয়েছে ওদের মুখছিদ্রটা এরকম সুন্দর লিপস কনভার্ট হওয়া। বাট এরা হচ্ছে যে পর্ব 3 অনুন্নত, ওরা পারে না এটা পরিণত হইতে। এটার বদলে ভাই ওরাও তো চষাচষি করতে হবে উল্টাপাল্টা। হ্যাঁ, সো মানে চষাচষি বলতে আছে ডোন্ট মাইন্ড, মানে ওরা বেসিক্যালি হচ্ছে কী করে, খাবারটা চুষতে হবে, ঠিক আছে। সো ওদের খাবারটা চষার জন্য লাগবে হচ্ছে চোষক। সো আমি কেন চষাচষির কথাটা বলছি বুঝতে পারতেছো? নেগেটিভভাবে নেওয়ার কোনো মানেই নাই। সো কেন বলছি? কারণ ওদের নামটাই এটা কি, মুখোশিতে কী থাকবে, যেহেতু লিপস নাই, ওর থাকবে হচ্ছে চোষক, ঠিক আছে। চোষক বা সাকার। তারপর আর কি থাকতে পারে? হুক থাকতে পারে। কি থাকতে পারে? হুক থাকতে পারে। তাহলে মনে রাখবা এদের মুখছিদ্র যেহেতু ওষ্ঠতে পরিণত হয় না, এদের মুখছিদ্র যেহেতু ওষ্ঠতে পরিণত হয় না এই জিনিসটা, তাই ওদের ক্ষেত্রে বিধাতা কি করছে, তোমাকে সাকার দিয়ে দিব এবং হুক দিয়ে দিব, তুই যা আশা করো, এটাতে তুমি পুষ্টি শোষণ করো, তাই না? ইনপুটটা নিতে হবে, মাথায় রাখবা। অ্যান্ড দেন হচ্ছে খেয়াল রাখবা, এটা তো গেল, ঠিক আছে, বুঝলা যাও যা বলছি। এখন গেল, এটা মুখছিদ্র ওষ্ঠে পরিণত হয়, এখানে থেকে হয় না। এখন কিছুটা ভালো ফিল করতেছে যদিও। আচ্ছা, তো একটু রেস্ট নিয়ে আসছিলাম বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো দিয়ে হচ্ছে ইলাস্টিন। সো এদের ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে। ইলাস্টিন নির্মিত কিউটিকল দিয়ে দেহ আবৃত থাকে। কিউটিকল দ্বারা দেহটা আবৃত থাকে। ক্লিয়ার? আর এদের ইলাস্টিন নির্মিত কিউটিকল না, জাস্ট সিম্পল কিউটিকল দ্বারা এদের দেহটা আবৃত, এটা মাথায় রাখবা। এদেরও কিউটিকল, বাট এখানে ইলাস্টিন নামক ওই ফাইবারটা থাকে না তেমন একটা। তারপরে মাথায় রাখবা এই কৃমিটা যেহেতু পেঁচানো, দেখতে পাচ্ছ পরিপাক নালী পেঁচানো, ইভেন এই কৃমিগুলো নিজেরাও একটু পেঁচানিলা থাকে, যদিও চ্যাপটা, কিন্তু এরা থাকে, এই জন্য ওরা অনেক লম্বা হয়। ওরা একটা কম জায়গার মধ্যেই থাকে, কিন্তু এটা বেসিক্যালি এটাকে লম্বা করে টানলে দেখবা যে অনেক লম্বা। তাহলে এই কৃমিগুলো কী হবে, অনেক লম্বা। মাথায় রাখবা এরা দৈর্ঘ্যে প্রায় 30 মিটার পর্যন্ত হইতে পারে, 30 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। সো এই পয়েন্টটা মাথায় রাখবা। কিন্তু এদের ক্ষেত্রে এটা জাস্ট দিয়ে মনে রাখবা জাস্ট 1 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে,
1 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে, জাস্ট 1 মিটার, মাথায় রাখবা। তাহলে নেমাটোডা যেহেতু সোজা মার্কা পোলা, এটা সোজা সিধা দেখতে পাচ্ছ, সোজা সম্পূর্ণ, সে জাস্ট 1 মিটার পর্যন্ত, বেশি লম্বা হওয়ার দরকার নেই, তাই না? সো কোয়ালিটি ম্যাটার্স। তুমি যখন কোয়ালিটি ফুল, তোমার তখন অল্প দৈর্ঘ্য হইলেও তুমি চলে যাবে, কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ ওর কোয়ালিটি নেই, ওর ভাই 30 মিটার পর্যন্ত লম্বা, বুঝছো? দৈর্ঘ্য বি পজিটিভ। এখন আসো যেটা নিয়ে বলতেছিলাম যে এমনি দিয়ে কিছু বুঝাইছি, এমনি মনে কিছু বুঝাই নাই। আরেকটা এ দিয়ে আমার যেটা মনে পড়তেছে সেটা হচ্ছে এরা হচ্ছে এক লিঙ্গ, এরা হচ্ছে কি এক লিঙ্গ, যেটা আমি আগেই বলছিলাম, এরা এক লিঙ্গ আর ওরা হচ্ছে উভলিঙ্গ। তারপর ডি দিয়ে মনে রাখবা যে ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম। ডাইমরফিজম মানে হচ্ছে বাংলায় হচ্ছে যৌন দ্বিরূপতা। অ্যাকচুয়ালি এইটার জন্যই আসলে এরা একলিঙ্গ হয়, কারণ যৌন দ্বিরূপতা শব্দের অর্থ হচ্ছে যে গঠন, বর্ণ এবং হচ্ছে বাহ্যিক বিভিন্ন দিক থেকে যদি ছেলে এবং মেয়েকে ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে সেটাই হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। তোমাদের বইয়ে আরেকটু সুন্দর সুন্দর সংখ্যাটা আছে, একটু দেখে নিও। বর্ণ, দেহের গঠন ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে পুরুষ এবং নারীদের মধ্যে যে পার্থক্য থাকবে, যদি থাকে জিনিসটা, থাকাটাকে আমরা বলবো হচ্ছে পার্থক্য, থাকাটাকে আমরা বলবো হচ্ছে যৌন দ্বিরূপতা। সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নেবা, এটা তোমাদের জ্ঞানমূলকে আসে। সো একটু মাথায় রাখবা, জ্ঞানমূলক অনেক সময় আসে যে যৌন দ্বিরূপতা বলতে কি বুঝো, একটু ভালো করে সংজ্ঞাটা দেখে ভালো করে মুখস্থ করে রাখবা। আমি তোমাকে জাস্ট বেসিক পয়েন্টটা বলে দিলাম যে এদেরকে বাইরে বর্ণ, দেহের গঠন, বর্ণ অথবা যে কোনো কিছুর বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি যদি মেল অ্যান্ড ফিমেল আলাদা করতে পারো, তাহলে সেই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ফেনোমেননটাকে আমরা বলবো হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে যৌন দ্বিরূপতা। এবং এটার কারণে যার যদি কারোর মধ্যে যৌন দ্বিরূপতা থাকলে, তার মানে আমরা বুঝতে পারছি ওই পর্বে অবশ্যই তারা একলিঙ্গ হবে, কারণ মেল আলাদা, ফিমেল আলাদা, দুইটা একসাথে মার্চ করবে না, উভলিঙ্গ হবে না, হিজড়া হবে না, তাই না? আচ্ছা, তারপরে ও দিয়ে মনে রাখবা ওই যে যেটা বলছি ওষ্ঠ, এদের মুখছিদ্র ওষ্ঠে পরিণত হয়। কি বলছে? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিণত হয়। এদের মুখছিদ্র পরবর্তীতে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিণত হয়। ক্লিয়ার? যেটা এই ক্ষেত্রে হয় নাই, এই জন্য ওদের ক্ষেত্রে কি দিচ্ছে? চোষক অ্যান্ড হুক দিচ্ছে। টি দিয়ে কি আমার ঠিক মনে পড়তেছে না, হয়তো সিনসাইশিয়াল টেগুমেন্ট, যদিও এটা তোমাদের লেভেলে ইম্পর্ট্যান্ট না, হয়তো আলিম স্যারের বই থাকতে পারে, আমার মাথায় জাস্ট আসতেছে সিনসাইশিয়াল টেগুমেন্ট, প্রবাবলি আছে, একটু দেখে নিও বই। সো এটা এত ইম্পর্টেন্ট পয়েন্ট না, যেগুলো পড়াইছি এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো ওগুলো মাথার মধ্যে ঢুকছে কিনা, আমি আরেকবার একটু দেখে নিই কোনো কিছু মিস করলাম কিনা। ও আচ্ছা, এমনি মনে পড়ছে এখন, মুক্তজীবী, ওই যে বললাম না এরা মুক্তজীবী অথবা পরজীবী। ঠিক আছে, এদের ক্ষেত্রে মুক্তজীবী হওয়াটা সম্ভব বা স্বাধীনজীবী হওয়া সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবেও এরা মুক্তজীবী কোনো কৃমি পাওয়া যাবে না। এদের সব কৃমি হবে হচ্ছে পরজীবী কৃমি, অর্থাৎ অন্যের উপর ডিপেন্ড করে, এদের পুষ্টি, খাদ্যাভ্যাস সব কিছু ডিপেন্ড করবে আরেকজনের উপর। ঠিক আছে, মাথায় রাখবা। সো আমি আশা করি তোমাদেরকে দুটো পর্বে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্যগুলো তোমার শিখাইতে ফেলতে পারছি, উইথ দেয়ার কমন পয়েন্টস, উইথ দেয়ার ইউনিক পয়েন্টস অ্যান্ড অলসো রস নাই, সব ইম্পর্টেন্ট। তুমি এখন 5 বার রিভাইজ করো, আমি ইনশাল্লাহ বলতে পারি তুমি ঠাস লিখে ফেলতে পারবা প্রতিটা পয়েন্ট। আর একটু বইয়ে পয়েন্টগুলো রিডিং দাও, আমি তো তোমাকে পড়াইছি, এখন দেখো বইয়ের সাথে মিলাও, পারবা? ঠিক আছে, এখন তোমাদের কাজ হচ্ছে এক্সাম্পল পড়া, এটার এক্সাম্পল আর এটার এক্সাম্পল মাথায় রাখবা। প্লাটিহেলমিনথেসের এক্সাম্পলটা মনে রাখি হচ্ছে ফিজ। ফিজ মানে ফিটা কৃমি আর যকৃৎ কৃমি, আর এটার কৃমি হচ্ছে ওই যে গোল কৃমি আর সুতা কৃমি তো ছিল এদের অপর নাম, এদের অপর নামটাই মনে রাখবে এদের উদাহরণ, যেটা তার অপর নাম সেটাই তার উদাহরণ। ঠিক আছে, মাথায় রাখবা ফিতা কৃমি আর সুতা কৃমি নট দ্য সেম। ফিতা কৃমি পড়তেছে হচ্ছে ফিজ প্লাটিহেলমিনথেস, আর সুতা কৃমি পড়তেছে নিচেরটাতে, ভুল করা যাবে না। ঠিক আছে, এইসব নর্মাল জিনিস ভুল করা যাবে না। সো এই যে দেখো এখানে তুমি দেখতে পারো আমি যা পড়াইছি তাই অ্যাকচুয়ালি আছে, অন্তঃপরজীবী। আচ্ছা যাই হোক, হ্যাঁ আরও অনেক কিছু আছে, চোখ কৃমি, চাবুক কৃমি। আচ্ছা, মাথায় রাখবা কি একটা জিনিস মাথায় রাখবা, এই ক্ষেত্রে ফিজটা ফিক্সড, মানে মনে রাখবা হচ্ছে ফিতা কৃমি, যকৃৎ কৃমি বাদে তেমন কোনো প্লাটিহেলমিনথেসের কৃমি পাবা না, কিন্তু এই ক্ষেত্রে অনেক কৃমি পাবা, প্লাস অনেক কৃমি, সেটা হইতে পারে চোখ কৃমি, চাবুক কৃমি, অর্থাৎ এখানে বহুত ভ্যারাইটি আছে। তো তুমি যদি সিম্পলি মনে রাখতে চাও যে ভাইয়া একটা কৃমি দিচ্ছে, এটা কোন পর্বে পড়ছে, আমি ভাইয়া কেমনে আইডেন্টিফাই করবো,
এটাকে ফিজের মধ্যে পড়ছে কিনা, ফিতা ক্রিমি যখন কিন্তু পড়ছে, পড়লে এটা প্লাটিহেলমিনথেসিস ঢুকাও, না হইলে অন্য যে কোনো ক্রিমি হইলে বাইরা দাও তুমি নেমাটোডা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 99.9999% ক্ষেত্রে এটাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, বুঝছো? সো এই তোমার টেকনিক শেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটু ছোটো করি, এখানে কী ক্রিমি লেখা নাই, প্রবাবলি এটা যকৃৎ কৃমি। হ্যাঁ, এটা প্লাটিহেলমিনথেসিস যকৃৎ কৃমি, যাই হোক। আচ্ছা, নেমাটোডাতে যাই। আচ্ছা, লেখছো চোখ কৃমি, চাবুক কৃমি, গুড়া কৃমি, হুকর, বহুত আছে, অ্যানকালোস্টোমা ডিউডেনালে, বহুত কিছু। আচ্ছা, তাহলে মোলাস্কা, দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। সো আমরা 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 আসলে এখানে একটা জিনিস লেখা উচিত ছিল, যেটা আমরা লিখে আসি নাই বা জেনে আসি নাই। সো চলো, আমরা একটু সময় হয়ে গেছে কিছু জিনিস জেনে আসার। সেটা হচ্ছে এই সরিস না, এটা এই তো, এই যে দেখো, আমরা এতগুলো যে মুখ্য পর্ব বললাম, তার মধ্যে তাহলে সবচেয়ে বড় পর্বটাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় পর্বটা হচ্ছে আমাদের এই আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে মনে রাখবা যত ধরনের পতঙ্গ আছে, সব পড়ে হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে। এই জিনিসটা মাথায় রাখবা। এবং আমি তোমাকে একটা সাজেশান দেই, তোমরা একটা কাজ করো, তোমরা একটা কাজ করবা। কি কাজ ভাইয়া, কি কাজ দিবেন? এই 5টার মধ্যে উদাহরণ লিখে ফেলো তোমরা, ইম্পর্টেন্ট উদাহরণগুলা, পরিফেরার ইম্পর্টেন্ট উদাহরণগুলা, নিজের ইম্পর্টেন্ট উদাহরণগুলা। তাহলে তুমি এই নোটটা রিভাইজ করলে তোমার হচ্ছে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, বইয়ে তো অনেক উদাহরণ দেয়, ইম্পর্টেন্ট উদাহরণগুলো না হয় এখানে লেখো এবং বারবার মুখস্থ করে যেগুলো তুমি লিখবা, প্র্যাকটিস করবা। ওকে, সো মাথায় রাখবা। হ্যাঁ, সো এই আর কি। তো আমরা এখানে একটা পয়েন্ট বলে দিলাম, যত ধরনের পতঙ্গ আছে। সো আর্থ্রোপোডা যেহেতু সব ধরনের পতঙ্গে ডিল করে এবং পৃথিবীতে পতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি আসলে, এবং পতঙ্গের ভ্যারাইটি অনেক। সো এই জন্য এরাই কিন্তু সবচেয়ে বৃহত্তম পর্ব, এরাই কিন্তু কি বৃহত্তম পর্ব, মাথায় রাখতে হবে। তাহলে বৃহত্তম পর্বকে আর্থ্রোপোডা, এই অ্যান্সারটা পারবো, তাই না? অনেক আগে থেকে আমরা পড়ে আসতেছি। তারপরে আসো, আমার মাথায় রাখতে হবে দ্বিতীয় বৃহত্তম পর্বটাকে, দিস ইজ আওয়ার মলাস্কা। তো মলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম পর্ব, মাথায় রাখবো। ক্লিয়ার? আচ্ছা, এই আর কি। আর এরা দুজন কি, দুজনই কৃমি, তাই না? তাই তো বললাম। এবং কৃমি মাত্রই কি রস নাই, তাদের কি থাকবে না, রস থাকবে না। আচ্ছা, তা আপাতত আমরা এতটুকু পর্যন্তই পড়ছি। সো আমরা দেখি মলাস্কা নিয়ে ডিল করি আমরা একটু। লেট আস ডিল উইথ মলাস্কা। আচ্ছা, দেখো মলাস্কা নিয়ে ডিল করতেছি। মনে রাখবো আমরা যেহেতু আমাদের কৃমি পর্যন্ত শেষ, আমরা এখন মলাস্কা থেকে আমাদের চিন্তাভাবনা থাকবে কি রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করার। ক্লিয়ার? আমরা কি নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব? রক্ত সংবহন তন্ত্র নিয়ে ডিসকাস করার ট্রাই করব, যে এটা রক্ত সংবহন তন্ত্র আছে তো সবারই, কিন্তু হ্যাঁ নাও থাকতে পারে। তো যার আছে সেটা কি তার বদ্ধ নাকি মুক্ত নাকি অর্ধমুক্ত, একটা শব্দ আছে। সো এই 3 ধরনের মধ্যে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র, আমরা এখন থেকে খুব ভালো করে ফোকাসড হব। রক্ত সংবহন তন্ত্র নিয়ে আরও বেশি ফোকাসড হব, কারণ ওদের ম্যাক্সিমামই এর পরে রক্ত সংবহন তন্ত্র থাকবে, না থাকলে সেটা এক্সেপশন, কিন্তু থাকবে। ক্লিয়ার? সো আমরা আগে থেকে একটু বিবরণ দিয়ে নিলাম। আচ্ছা, এখানে কী কী দেখতে পাচ্ছি আমি একটু দেখি। আচ্ছা, আমি দেখে ফেলছি যা দেখার, এখন আমি একটু তোমাদের আমার নিজের মতো আলোচনা করি। আচ্ছা, তার আগে একটু বলি মলাস্কা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়। এদের একটা অপর নাম আছে, যদিও এখানে দেখতে পাচ্ছি না। কি বলছে এখানে থাকার কথা, কম্বোজ প্রাণী, ইফ আই এম নট রং। মলাস্কা পর্বের প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। হ্যাঁ, কম্বোজ প্রাণী। তো এটা একটু লিখে রাখো, কম্বোজ প্রাণী হচ্ছে এদের অপর নাম। তো এখানে লেখে নেই আর কি। হ্যাঁ, আমাদের সবগুলোর অপর নাম ভালো করে পড়তে হবে কিন্তু, মাথায় রাখবা। মলাস্কা, এখন আমরা এখানে আসি, মলাস্কা নিয়ে একটু ডিসকাস করি। মলাস্কা, সো মলাস্কার কমন পয়েন্টগুলো না হয় আগে আগে ডিসকাস করে ফেলি। সো কমন পয়েন্টগুলো কি? ধুর,
আচ্ছা, কমন পয়েন্ট না লিখলে তো হয়, হুদাই দরকার কি। আচ্ছা, ফার্স্ট অফ অল এরা হচ্ছে কীরকম বলো তো? অবশ্যই সবচেয়ে উন্নত হয়ে গেছে এখন টিস্যু অঙ্গমাত্রার, সরি অঙ্গতন্ত্র মাত্রার। কারণ পর্ব 4 থেকে অঙ্গতন্ত্র মাত্রার হয়ে গেছে, পরে সবাই অঙ্গতন্ত্র মাত্রার হবে। তারপরে হবে এরা হবে কি হবে? অবশ্যই ত্রিস্তরী, কোনো সন্দেহ নাই। তারপরে বলো তো আর কি হবে? ওদের দ্বিপার্শ্বীয় প্রতিসময় হবে সবাই। কীরকম হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম, এক্সেপ্ট আপেল শামুক। আপেল শামুক মনে আছে? আপেল শামুক বা পরিণত গ্যাস্ট্রোপড, এরা কি হইতো? এরা হয় অপ্রতিসম। বুঝে আসছে? এরা হয় অপ্রতিসম। তারপরে সিলোম নিয়ে যদি বলি, এরা কি সিলোম আছে? অবশ্যই সিলোম আছে, কারণ পর্ব 5 হয়ে গেছে। পর্ব 4 ছিল সুডোসিলোমেট এবং পর্ব 5 থেকে আমাদের সিলোম আছে। এরা হবে সিলোমেট বা ইউ সিলোমেট। ইউ সিলোমেট, ঠিক আছে? তারপর আমরা সংবন্ধন নিয়ে আলোচনা করব এখনই। ধরো রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র কেমন হবে? এটার কমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। কিন্তু তোমাদের বইয়ে কেন জানি আমরা একটা কথা বলি, রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের হওয়া সম্ভব, হয় বদ্ধ নাইলে মুক্ত। এর মাঝখানে কোনো কিছু হওয়া নাই আসলে টেকনিক্যালি। কিন্তু তোমাদের বইয়ের লেভেলে তোমাদের লেভেলে কেন জানি বলছে মলাস্কার মানে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। এটার অবশ্যই তারা একটা লজিক দাঁড় করেছে, যদিও এটা খুবই লেম একটা লজিক। যাই হোক, আমরা ধরে নিব হচ্ছে লজিকটা ভালো, সেই জন্য তোমাদেরকে ওভাবে পড়াইতে হবে অর্ধমুক্ত সংবহন, ঠিক আছে? বাট বেসিক্যালি যদি কখনও অর্ধমুক্ত না থাকে অপশানে, তখন মুক্ত দাগাবা। যদি কোনো কারণে অর্ধমুক্ত অপশানে না পাও, সেই ক্ষেত্রে মুক্ত দাগাবা বা ওপেন সার্কুলেশন দাগাবা। এখন ভাইয়া বলতে পারো, ভাইয়া মুক্ত এবং বদ্ধ সংবহন তন্ত্র আমি তো বুঝি না ভাইয়া, বেসিকটা আমাকে একটু বোঝান। আচ্ছা ভাই, বেসিকটা কি ভাইয়া? বেসিকটা হচ্ছে রক্ত যদি রক্ত নালীতে বদ্ধ থাকে, এর বাহিরে না যায়, কোনো একটা গহ্বর বা কোনো একটা কোষের ভিতর যদি ঘোরাঘুরি না করে সবসময়, কোষের ভিতর তো যাবে ওই পুষ্টি দেওয়ার জন্য, যতটুকু যাবে মানে রক্ত যাবে না, অ্যাকচুয়ালি সরি স্যার, রক্ত যাবে না মানে জিনিসটা বুঝো, নর্মালি রক্ত যাবেই না, নর্মালি কোনো রক্ত যাবেই না, রক্তনালীর মধ্যেই সবসময় থাকবে, তাহলে সেটা হচ্ছে বদ্ধ বা ক্লোজ সার্কুলেশন। যেমন আমাদের মানুষ, আমরা কীরকম বদ্ধ মানে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ সংবহন তন্ত্র, কারণ আমাদের রক্ত শুধুমাত্র রক্ত নালীর ভিতরে আছে, বাহিরে কোষটোষের মধ্যে যায় না, কিন্তু নর্মালি যায় না। সো এটাই কিন্তু উন্নত বৈশিষ্ট্য। আর মুক্ত যারা, এটা হচ্ছে অনুন্নত, মানে এটা রক্ত একটা মুক্ত গহ্বরের মধ্যে থাকে, সেখান থেকে সাপ্লাই হয়। এটা আসলে খুব ভালো কোনো জিনিস না। সো ভালো জিনিস হচ্ছে তোমার গহ্বর না থাকে, তোমার একটা নালী থাকবে, তুমি ওই নালীর ভিতরেই সবসময় ঘোরাঘুরা করবা। তুমি কোনো গহ্বর কোষের ভিতরে গিয়ে যাতে নাড়াচাড়া না করে, এটা তোমার ভালো কোনো জিনিস না, তাই না? তাহলে মুক্ত মানে কি? রক্ত নালীতে আবদ্ধ না থেকে তারা একটা প্রকোষ্ঠ পুরো একটা গহ্বর জুড়ে থাকবে, সোজা কথা, বুঝছো? এটা হচ্ছে মুক্ত। জাস্ট বেসিকটা বুঝো। এখানে তোমাদের কোনোভাবে জিজ্ঞেস করবে না মুক্ত বলতে কি বুঝো, বদ্ধ বলতে কি বুঝো, এত জিজ্ঞেস করবে না। তো তাহলে এরা হচ্ছে কি অর্ধমুক্ত। কেন? কারণ এদের ওই গহ্বরটাও থাকে, যে গহ্বরের মধ্যে রক্ত থাকে, আবার রক্তনালীও থাকে, অর্থাৎ এদের গহ্বরও থাকে, রক্তটা গহ্বরেও থাকে, আবার সুন্দর মতে রক্তনালীতেও থাকে। সো দুইটা জিনিসের মিক্সার বলে এই জন্য বলা হয় কি অর্ধমুক্ত। তো গহ্বরটাকে বলা হয় হিমোসিল নামক গহ্বর। গহ্বরের নামটা হচ্ছে হিমোসিল, আমরা একটু পরে আবার পড়বো, সমস্যা নেই, হিমোসিল, ঠিক আছে? জাস্ট আপাতত মাথায় রাখো। যেহেতু আমি রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলতেছি, তোমাদেরকে আরেকটা পয়েন্ট আমি শিখাই দিই, আসো। সো হয়তো পরবর্তী মানে পর্বগুলোর জন্য কাজে লাগবে, এখনই শিখাই দিই। দেখো, রক্ত সংবহন তন্ত্র ট্রিক্স, রক্ত সংবহন তন্ত্র ট্রিক্স, যে কে বদ্ধ কে মুক্ত এটা মনে রাখতে পারি না। ওকে, সো এটা কেমনে মনে রাখবো? সো এটা মনে রাখবো কীভাবে? মনে রাখার উপায়টা হচ্ছে যে তোমার, আচ্ছা মলাস্কা, আচ্ছা একটা কাজ করি, এত বড় না লিখি, বুঝতেছে তো। মলাস্কা হবে পর্ব 4, পর্ব 5, পর্ব 6 হচ্ছে এনিলিডা, মলাস্কা, এনিলিডা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, পর্ব 7
পর্ব 8 হচ্ছে একাইনোডার্মাটা, তারপর পর্ব 9 হচ্ছে কর্ডাটা। কর্ডাটা পুরোটা লিখলাম। হ্যাঁ, তো আমরা সিরিয়ালটা জানি 5, 6, 7, 8, 9। সিরিয়ালের মধ্যে একটা ঘাপলা আছে, ঘাপলাটা শিখাই। ঘাপলাটাই হচ্ছে মূল। তো দেখবা প্রথমটা হচ্ছে কোন সাপোর্টে যায়, প্রথমটা কোন সাপোর্টে যায়, প্রথমটা কোন সাপোর্টে যায় বলো তো? প্রথমটা যায় হচ্ছে মুক্তর সাপোর্টে বা অর্ধমুক্ত। প্রথমটা কোন সাপোর্টে যায়? অর্ধমুক্ত বা মুক্ত। মূল কথা হচ্ছে এটার আসল পয়েন্ট হচ্ছে মুক্ত। হিমোসিল নামক গহ্বর থাকলে সে মুক্ত। হ্যাঁ, রক্তনালী থাকুক না থাকুক ওটা কনসিডারেশন না। হায়ার লেভেলে বয়ে এটাই বলে যে গহ্বরে রক্ত থাকলে মানে রক্তনালী বাহিরে রক্ত চলে গেলে এটা মুক্ত বলে দিতে হবে। হিমোসিল টিমোসিল যেখানেই মন চাক যাক, রক্তনালী বাহিরে রক্ত গেলে হচ্ছে বলে দিতে হবে। নর্মাল অবস্থায় যদি যায় তাহলে সেক্ষেত্রে বলে দিতে হবে এটা মুক্ত। কিন্তু তোমাদের বই বলছে যেহেতু রক্তনালী সহ আছে তাই এদেরকে বলবো আমরা অর্ধমুক্ত। যাই হোক, কেলেঙ্কারি আর কি। তো মুক্ত মনে রাখবা, মুক্তের পরে বলবো হচ্ছে বদ্ধ, মুক্তের পরে বলবো বদ্ধ। বলতে থাকবো। তো আমরা যেটা করব বুঝতে পারতো হয়তো আগে থেকেই, মুক্ত বদ্ধ এই অল্টারনেটিভ মেলানে বলতেই থাকবো এবং অটো মিলে যাবে যে কার পড়বে বদ্ধ কার পড়বে মুক্ত। সো মিলে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দেই। সেই ডিসক্লেমারটা হচ্ছে একাইনোডার্মাটা নিয়ে। সেই ডিসক্লেমারটা হচ্ছে তোমার কাকে নিয়ে? সেই ডিসক্লেমারটা হচ্ছে একাইনোডার্মাটা নিয়ে। কারণ একাইনোডার্মাটা যখন তোমাকে পড়াবো বলবো ওদের রক্ত সংবহন তন্ত্র নাই, ওদের রক্ত সংবহন তন্ত্র নাই, এই জিনিসটা আমি বলবো, তাই না? এই ডিসক্লেমারটা আমি তোমাদেরকে দিয়ে রাখলাম যে ওদের রক্ত সংবহন তন্ত্র নাই, এটা আমরা একটু পরে পড়বো পরের ক্লাসে, ঠিক আছে? তো মাথায় রাখবো যেহেতু নাই তাহলে এটাকে বাদ দিয়ে কথা বলতে হবে। বাদ দিয়ে কথা বললে মুক্ত বদ্ধ মুক্ত বাদ বদ্ধ, শেষ, মিলে গেছে। আর এর আগে পর্ব 3 আর 4 তো রক্ত সংবন্ধন নাই। একটু চিন্তা করো, পর্ব 3 আর 4 এদেরও তো রক্ত সংবন্ধন নাই 8 মতো। তাহলে রক্ত সংবন্ধন নাই কার কার? একটু চিন্তা করলে দেখবা 3, 4, 8 এদের কারও রক্ত সংবন্ধন নাই। 3, 4 তো নাই, রস নাই বলছি। 8 বলে দিচ্ছি রক্ত সংবন্ধন নাই একাইনোডার্মাটার। আর বাকি থাকে কে? উপরের দিকে 1, 2 এর ক্ষেত্রে বলে দিছি 1-এরও সংবহনতন্ত্র হিসাবে হচ্ছে অন্যরকম, মানে খুব ডেভেলপ কোনো সংবহনতন্ত্র না। আবার 2-এরও দেখতে পাচ্ছ যে ওই যে সিলেন্টারন থাকে, খুব একটা কোনো সুবিধার না। একজনের হচ্ছে ব্লাস্টোসিল, আরেকজনের হচ্ছে সিলেন্টারন। অর্থাৎ পর্ব 1-এর ছিল কি, 1-এর হচ্ছে ব্লাস্টোসিল ছিল সংবহনের জন্য, যদিও রক্তমক্ত এগুলো যায় না ওইখানে, ঠিক আছে? ব্লাস্টোসিল ছিল যদি সংবহনের কিছু বলতেই হয় একান্ত গহ্বর নিয়ে, ব্লাস্টোসিল। আর দ্বিতীয় নাম্বার জনের ছিল হচ্ছে সিলেন্টারন, ঠিক আছে? সো এই হলো মোটামুটি ঘটনা। কিন্তু আসলে রক্ত সংবহন তন্ত্র বলতে গেলে শুরু হবে আসলে 5-এর পর থেকে। 5-এর পর থেকে আমরা কনসিডারেশনে আনবো এবং মুক্ত বদ্ধ বলে আমরা একটা মিলাই ফেলবো, তাহলে আমাদের এমসিকিউ কখনো ভুল হবে না, ঠিক আছে? আর মাঝখানে 8টা হচ্ছে ইম্পোস্টার, তার আবার নাই, রক্ত সম্বন্ধ নাই, তাহলে আমি মুক্ত বলবো কেন বা বদ্ধ বলবো কেন? আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি মলাস্কার পয়েন্ট। আমরা এখন শেষ করব মলাস্কার দিয়ে, তোমার হচ্ছে কি জানি বলে ইউনিক পয়েন্টগুলো। সো আমরা আপাতত আজকের ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পর্বগুলো নিয়ে আলোচনা করব। আসো কীভাবে পড়বো মনে রাখবো। হিমুর মামারা ফুল মোল্লা। কি বললাম? হিমুর মামারা ফুল মোল্লা। খুব কঠিন কোনো ছন্দ না কিন্তু। রেদার আমরা একটা কাজ করতে পারি, বলতে পারি ফুল টু মোল্লা। ফুল টু মোল্লা মানে টপ টু বটম, ফুল টু মানে জাস্ট বোঝার জন্য, ফুল টপ বলো টু বলো, মানে জাস্ট মনে রাখার জন্য যে টু দিয়ে শব্দ আছে ট দিয়ে, ওইটা মনে কাভার হয়ে যাবে আর কি। লার্ভা দশা কাভার করার জন্য একটা টু লাগাইলাম।
আসো এখন আমরা ডিসকাস করি। ফার্স্ট অফ অল হিমো দিয়ে আমরা বুঝবো হিমোসিল, শেষ। হিমোসিল কি? একটা রক্তপূর্ণ গহ্বর। এটা কেন আছে? কারণ ওদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত ধরনের। ডিসকাশন ওভার। দেন যেহেতু রক্ত সংবহন তন্ত্রে চলে আসছে কথা, আরেকটা জিনিস জানতে হবে, এদের আরবিসি যে তোমার যে প্লাজমা, এই রক্ত, এই রক্তের মধ্যে কি থাকবে? রক্তকোষ থাকবে। তাহলে সেই রক্তকোষটা কীরকম হবে? আরবিসি, ডব্লিউবিসি না প্লেটলেট? কোনোটাই না। এদের হচ্ছে নতুন এক ধরনের রক্তকণিকা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এমিবোসাইট। এদের রক্তকোষের নাম হচ্ছে এমিবোসাইট। এমিবোসাইট এটা হচ্ছে তাদের রক্তকোষ। এটা হচ্ছে তাদের রক্তকোষ, বা আমরা বলতে পারি ব্লাড সেল। এটা হচ্ছে তাদের ব্লাড সেল, সেল বা কর্পাসেল যাই বলো। মেইন কথা হচ্ছে ব্লাড সেল মানে রক্তকণিকা, ব্লাড কর্পাসেল বা ব্লাড সেল। সাইট মানে সেল। আর প্লাস আমাদের যেরকম আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, ওদের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ না থেকে ওদের যেটা থাকে সেটা হচ্ছে রঞ্জক পদার্থের নাম হচ্ছে দেখি দাঁড়াও মাথায় আসতেছে না, হিমোসায়ানিন। ইয়াস, হিমোসায়ানিন। ওদের রঞ্জক পদার্থের নাম হচ্ছে হিমোসায়ানিন। সো এটা হচ্ছে তাদের রঞ্জক পদার্থ। আমাদের যেরকম হিমোগ্লোবিন আছে, ওদের এরকম কি আছে? রক্তরঞ্জক। কোনটা? রক্তরঞ্জক। আমরা বলতে পারি রক্তরঞ্জক। রক্তরঞ্জক কোনটা? হিমোসায়ানিন। ক্লিয়ার? আমাদের যেরকম হিমোগ্লোবিন, ওদের হচ্ছে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন। আমাদের হিমোগ্লোবিন, ওদের হিমোসায়ানিন। আমাদের আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, ওদের হচ্ছে এগুলোর একটাও না, এমিবোসাইট নামে নতুন এক ধরনের রক্তকোষ। মাথায় থাকবে এদের। আর মানে সার্কুলেশন রিলেটেড এগুলোই তথ্য। আর একটা তথ্য তো বলেই দিছি, এটা অর্ধমুক্ত। কেন অর্ধমুক্ত সেটার ব্যাখ্যাটাও বলে দিছি। একই সাথে রক্তনালীও থাকে, রক্তনালীতেও অবস্থান করে, আবার রক্ত হিমোসিল নামক গহ্বরেও অবস্থান করে। দুই জায়গায় অবস্থান করার কারণে রক্ত, এই জন্য এটাকে অর্ধমুক্ত বলে। ক্লিয়ার? মা দিয়ে মনে রাখবে মেন্টাল পর্দা। মেন্টাল পর্দার কথা। ওদের দেহটা হচ্ছে কীরকম মাথায় রাখবা শুরুতেই, যে নরম নমনীয়। ওদের দেহটা হচ্ছে খুবই নরম নমনীয়। কেন? চিন্তা করবা এইভাবে, একটু চিন্তা করো না। এক্সাম্পল বা উদাহরণ চিন্তা করলে মাথায় চলে আসবে। মলাস্কা হচ্ছে শামুক এবং ঝিনুক। শামুক ঝিনুকের বাহিরের অংশটা দেখছো হয়তো অনেকে অনেক শক্ত, তাই মনে করতে পারো শক্ত, বাট এই ঝিনুকের যে খোলস, এটা হচ্ছে বাইরেরটা শক্ত, কিন্তু এটার ভিতরে যে নরম শামুকটা, এটা খুবই নরম, মানে সফট, ভেরি সফট। সো এই নরম নমনীয় দেহটা বেসিক্যালি আমার মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে। মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে। এখন মেন্টাল পর্দাটা অত স্ট্রং কোনো পর্দা না, যার কারণে মেন্টাল পর্দার উপরেও থাকে হচ্ছে আরেকটা শক্ত খোলস। এই পর্দার বাহিরে থাকে হচ্ছে খোলস, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুন দ্বারা তৈরি। ক্যালসিয়াম কার্বনেট বা চুন নির্মিত বা চুন দ্বারা তৈরি শক্ত খোলস এটার বাহিরে থাকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে আসলে শামুকটা, নরম নমনীয় দেহ, নরম নমনীয় দেহ, নরম নমনীয় দেহ। তো এটা হচ্ছে ধরো শামুকের আসল বডি হচ্ছে এখানে। এটার বাহিরে আছে সাদা সে পাতলা একটা মেন্টাল পর্দা। তাহলে মেন্টাল পর্দা কীরকম? পাতলা। মেন্টাল পর্দা কীরকম? পাতলা। তো পাতলা একটা মেন্টাল পর্দা আছে, তাহলে এটা কি? মেন্টাল পর্দা। এটার বাহিরেও ধরো একদম মোটা, এটার বাহিরে একটা শক্ত খোলস আছে। এই শক্ত খোলসটা কে বাবা? হলুদ রঙের এই শক্ত খোলসটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত খোলস, চুন নির্মিত শক্ত খোলস। বুঝা গেছে? এরকম ডাবল লেয়ারের প্রোটেকশন। ফার্স্টে হচ্ছে মেন্টাল পর্দা, এন্ড দেন হচ্ছে শক্ত খোলস থাকে। মাথায় রাখবা, বুঝছো আশা করি। এখন পরের ম দিয়ে কি মাথায় এখন আসতেছে না, পরে হয়তো আসবে। র দিয়ে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, রেতি জিহ্বা। এদের একটা রেতি জিহ্বা বা রেডুলার টিথ থাকে, রেতি জিহ্বা। এই রেতি জিহ্বাটা কীরকম আমি বলি। এই জিহ্বার ধরো এরকম তো জিহ্বা, আমাদের দাঁত যেরকম উপর নিচ, ওদের এটা এরকম না। আমরা যেরকম দাঁত দিয়ে কামড়াই, এভাবে উপর নিচে কামড়াই খাবারটাকে চূর্ণ করে, ওদের দাঁতটা হচ্ছে এরকম। হ্যাঁ, ধরো এরকম একটা জিহ্বার চারপাশে দাঁতটা অ্যারেঞ্জড হইল। এখন মজার ব্যাপার হচ্ছে কি,
কাইটিন নির্মিত এই স্পেশাল রেতিজিহ্বা এরা ডানে বামে মুভ করতে পারে। ডানে বামে মুভ করে খাদ্যটা এরা ভিতরে ঢুকায়, খাদ্যকণাটা এটার মধ্যে ঢুকে যায়, ওই ফাঁকের মধ্যে ঢুকে বললে ঠিক আছে চাপ দিয়ে 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 ঠিক আছে চাপাচাপি করে করে খাদ্য চূর্ণ করে ফেলে, সোজা কথা। তো এদের জিনিসটা হয় এরকম হয় না, এদের জিনিসটা হয় এরকম। সো ডানে বামে হচ্ছে এই মুভমেন্টটা হয় আর কি, এই কারণে খাদ্যটা এইভাবে ভাঙে। সো এটা হচ্ছে স্পেশাল ধরনের জিহ্বা বা স্পেশাল ধরনের দাঁত বলতে পারো। সো এটা হচ্ছে রেতি জিহ্বা, এটা মাথায় রাখবা। জাস্ট ভিতরে ডিটেলস যা বলছি এটা ভুলে গেলেও কোনো ঝামেলা নাই, কেমনে রেতি জিহ্বা কাজ করে এটা তোমাদের লেভেলে লাগবেও না, রেতি জিহ্বার মেকানিজম আসবে না। তুমি মাথায় রাখবা এদের স্পেশাল এক ধরনের রেতি জিহ্বা থাকে, শেষ। তারপরে ফুল দিয়ে মনে রাখবা এদের ফুলকা মেন্টাল পর্দা, এই যে মেন্টাল পর্দা পড়লা না, এই দুইটা জিনিস নিয়ে এদের শ্বসন সম্পাদিত হয়। এবং কারো কারো ক্ষেত্রে ফুলকাও আছে, হয়তো আমি একটু দেখে নিও বই, হ্যাঁ। কারো কারো ক্ষেত্রে হয়তো ফুসফুস দিয়েও হয়, কিন্তু এটা খুব কম মলাস্কার ক্ষেত্রে। 2 দিয়ে হচ্ছে ট্রোকোফোর লার্ভা দশা, সরি ট্রোকোফোর লার্ভা দশা, ঠিক আছে। ট্রোকোফোর লার্ভা দশা। মোল্লা দিয়ে হচ্ছে মলাস্কা, শেষ। মলাস্কা পর্বের বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা করতেছে বুঝতে হবে না। হিমুর মামারা ফুল মোল্লা। ও আচ্ছা মনে পড়ছে, মাংসল দেহ। এই যে আমি বলছিলাম না নরম নমনীয় মাংসল দেহ, খুবই জুসি, ঠিক আছে, টেন্ডার অ্যান্ড জুসি, ঠিক আছে, নরম নমনীয় মাংসল দেহ, ঠিক আছে, মাংসল, বুঝে আসছে? আচ্ছা, সো এই হলো মোটামুটি ঘটনা আর কি। সো এতটুকু পর্যন্ত আমরা আপাতত রাখি, পরের ক্লাসে আমরা আরও পড়বো, যেগুলো আছে সেগুলো পড়বো এবং বাকি চ্যাপ্টারে যা কিছু আছে সব আমরা শেষ করবো ইনশাআল্লাহ।